ছিল না, আমি আমার কমেন্ট সেকশনগুলি দেখছিলাম যে আমাদের যেই বিদগ্ধ খুব মনোযোগী শ্রোতাদের পেয়েছি আমরা এখানে, এবং যাদের অনেকেরই লেখালেখি এবং কাজের সাথে আমাদের পরিচয় আছে। তো সেই হিসেবে প্রথমত একটা প্রশ্ন, ছোট প্রশ্নগুলি ওটা আমি আগেই করি, সেটা হচ্ছে ধর্ম এবং সেকুলারিজম দুটো ভিন্ন জিনিস, এটাকে আমরা গুলিয়ে ফেলছি কিনা। আমাদেরকে বলা হয়েছে যদি আমরা গুলিয়ে না, আমরা ঠিক গুলিয়ে ফেলছি না আমার মনে হয়, কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি যে এটা মানে মানুষের সোসাইটি যদি মানে অর্গানাইজিং প্রিন্সিপাল যদি কিছু আইডিয়াস হয়, তাহলে এটা একই ইতিহাস থেকে, অভিন্ন ইতিহাস থেকে আসা আইডিয়াস, এবং এর মধ্যে তুলনামূলকভাবে সেকুলারের ধারণাটা নতুন। সেই অর্থে যদি আপনি একদম আদিতেও দেখেন যে হয়তো নিউ টেস্টামেন্টে কিছু উল্লেখ, যখন এটা বলতে বোঝানো হতো আসলে একটা প্রজন্ম কিংবা একটা আয়ুষ্কাল, এই ধরনের একটা বিষয়। ফলে আরেকটা ছিল হচ্ছে ওয়ার্ল্ডলি। আমি বোধহয় আগের বারের আলাপে পরিষ্কার করতে পারিনি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কনটেস্টেশনের মূল জায়গাটা কি, যে আমাদের ইহলৌকিক যে অ্যাফেয়ার্স, আমাদের যে জীবদ্দশার যে অ্যাফেয়ার্স, এটার জন্য এটা আমাদের প্রথম প্রয়োজন কি, আমাদের এথোস এবং মোরালিটি, যেটারই আরেকটা রূপ আমরা দেখতে পাই আইন এবং বিধি নিষেধ থেকে শুরু করে নানা কিছু। তো এখন মানে সোসাইটির মোরাল ফাউন্ডেশন হিসেবে, মানে এটা তো অবশ্যই মোরাল ফাউন্ডেশনের এটাই হচ্ছে যে ধর্ম, তো সেটা সেই জায়গায় একদম হিসেবে ছিল। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা ধর্মবোধ আকারে, অস্তিত্ব বোধ আকারে এটা একটা বিষয়, এবং এটা এই মানে প্রতিটা ধর্মেই ভিন্ন মানে ভিন্নতা আছে এই অস্তিত্ব বোধে। সাধারণত এভলিউশনারি সময়কার অ্যানথ্রোপোলজিস্টরা যে কয়টা মূল ফর্মকে তারা চিহ্নিত করেন ধর্মগুলিকে মানে প্রাকরণিক করবার, মানে একটা ক্যাটাগরিতে করবার, এটাই ছিল তো যে ধর্মের সায়েন্টিফিক স্টাডির শুরু, যে ধর্ম নট অ্যাজ এ থিওলজিক্যাল স্টাডি, মানে একটা ধর্মকে অধ্যয়ন না, বরঞ্চ ধর্ম ব্যবস্থা, রিলিজিয়াস সিস্টেম কিংবা বিলিফ সিস্টেমগুলি কি করে কাজ করে, কি করে থাকে, সেখানে অ্যানথ্রোপোলজিতে খুব স্টাবলিশ কিছু আছে যেগুলি আর এই সময় এসে অ্যানথ্রোপোলজিতে ধোপে টেকে না, কিন্তু তারপরেও আছে এগুলি। তার মধ্যে আমরা দেখতে পাই যে সর্বপ্রাণবাদ, মহাপ্রাণবাদ, অর্থাৎ যে সেটা হচ্ছে অনেক বেশি হচ্ছে অ্যানিমিজম বা মানে অ্যানিমিস্টিক ধ্যান ধারণা, সেটা হচ্ছে অস্তিত্বকে অবিচ্ছেদ্য হিসেবে দেখা আর সবকিছুর সাথে। সেটা কিন্তু আমরা একেবারেই আপনি ইসের মধ্যে দেখতে পাবেন যে সবচেয়ে আধুনিকতম ধর্ম যদি মনোথেইজমের সর্বশেষ উত্তরাধিকার হচ্ছে ইসলাম, আপনি ইসলামের মধ্যেও দেখবেন যে অন্তত স্রষ্টার ধারণা দিয়ে প্রকৃতি জগতের আর সবকিছুর সাথে অস্তিত্বের একটা প্রশ্নের মীমাংসা করবার চেষ্টা আছে, যে সবই হচ্ছে একই আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, মানে তার মানে হচ্ছে কি, এটার একটা অন্য আমার অস্তিত্বের প্রশ্নের একটা ফয়সালার ব্যাপার আছে ধর্মবোধের মধ্যে। এটা শুধুমাত্র যে ধর্মের আরো আগের রূপগুলিতে যেমন আমরা দেখতে পাই, পরের রূপগুলিতেও দেখতে পাই। এর মধ্যে আরো যেসব রিচুয়ালিস্টিক ভিত্তিক অ্যানসেস্টর ওয়ারশিপ, পলিথেইজম অর্থাৎ বা এগুলি পেগানিজম অর্থাৎ মূর্তি বা এই পূজা, আবার পলিথেইজম মানে বহিঃশ্বরবাদ, সেখান থেকে সে আমরা সবচেয়ে ডমিনেন্ট ধর্ম হিসেবে আবির্ভূত ধর্মকে, যদি আমরা if we take the example of two great living religions of Islam and Christianity. সরি, আমি আজকে তো বিরাট কমিউনিকেশন এই চলছে, আমি বুঝতে পারছি না যে আসলে আমি আদৌ মানে আমাকে শোনা যাচ্ছে কিনা নাকি ফিরে আসেন। আমি বরং স্বাধীন স্যারের কাছে যাচ্ছি, আপনি একটু বেরিয়ে যেয়ে আবার ফিরে আসেন। আপনি বেরিয়ে যেয়ে আবার তো এখন ফলে ওই প্রশ্নটির উত্তরে বলা যায় যে আমরা ধর্ম আর সেকুলারিজমকে গুলিয়ে ফেলছি না, আমরা আন্তঃসম্পর্কগুলি বোঝার চেষ্টা করছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আলাপ আলোচনাটুকু যেহেতু বিভাজনটা নির্ভর করতেছে পার্থক্য নির্ভর, কিন্তু স্পেসিফিক্যালি দেখতে গেলে দুটো আইডিয়ার মধ্যেই অনেকগুলি সিমিলারিটিস আছে।
অনেকগুলি সিমিলারিটিস আছে, সেই সিমিলারিটিস গুলি নিয়ে আমি কথা বলেছি। সেটাকে আমি আরেকটু স্পষ্ট করবার চেষ্টা করি যে সিমিলারিটিস গুলি কেন আমরা বলছি যে এইগুলি করছে। প্রথমত হচ্ছে যে পলিটিক্যাল ডকট্রিন হিসেবে তো আমরা এটাকে দেখতেই পাচ্ছি, দুটোই এক সিম্বলিক সিস্টেম আছে, স্ট্রং সিম্বলিক সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করে। এবং আজকের সময় যদি আমি হয়তো মোর প্রাসঙ্গিক হবে যে এই সময়কালে এসে দেখা যাচ্ছে যে মানে দুটো ইডিওলজি আসলে তারা খুব মানে তারা অর্গানাইজড ভায়োলেন্সের মধ্যে দিয়ে মানুষের সমাজ জীবনকে মানে সমাজ জীবনের নিয়ন্ত্রণকে হাতে পাওয়ার চেষ্টা করছে বা সমাজ জীবনকে করবার। এখানে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য এসছে ইশকার কাছ থেকে, যে এবং স্বাধীন সেনও বললেন, এটা আমি যতক্ষণ শুনতে পেয়েছিলাম, সেটা হচ্ছে যে মানে সেকুলার স্টেট প্রজেক্ট, আমি এটা বলবো নট এ সেকুলার প্রজেক্ট বিষয়। কারণ আমি আগেই বলেছি যে আমাদের এখানে আলাদা করে সেকুলার মানে যারা সেকুলার এবং সেকুলারিজমে বিশ্বাস করেন বা তারা চান এবং যারা কমপ্লেন করতে থাকেন যে রাষ্ট্র আসলে যথেষ্ট সেকুলার না, আবার সেই অর্থে ধর্মপন্থীরা তারা মনে করেন যে রাষ্ট্র যথেষ্ট, রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী আসতে হবে, এই তো কন্টেস্টেশনের জায়গায়। তো আসলে স্বাধীন সেনের আলোচনা থেকে এটা স্পষ্ট যে যেই আধুনিক রাষ্ট্রের যে ধারণাটি আমরা আইন কানুন সমেত তার যেই মানে লিগ্যাসি সেই সমস্ত কিছু সমেত আমরা কলোনিয়ালিজমের মধ্য দিয়ে এখানে ট্রান্সপ্লান্ট করলাম, এটা বাই ডিফল্ট সেকুলার। প্রথমত বাই ডিফল্ট সেকুলার, মানে তার ইনহেরেন্ট চরিত্রটাই হচ্ছে সেকুলার। এবং সে বেসিক্যালি এটা নানা উদাহরণ আমি দিতে পারি। সেটা হচ্ছে যে সে তো আর মানে পাপীর পাপকে পরকালে শাস্তি পাওয়ার জন্য রেখে দেয় না, তার দৃষ্টিতে যেটা ক্রাইম এবং অপরাধ সে জীবদ্দশাতেই তার একটা করে, মানে তার একটা ওয়ার্ল্ডলি মেকানিজম আছে। সে অনেক বেশি হচ্ছে যে অর্থনৈতিক এবং তার কনজিউমারিস্ট যে সেই এই জায়গাগুলিতে সে করেছে। বরঞ্চ মানে আমি বলবো যে এখানে লক্ষণীয় যেটা সেটা হচ্ছে যে মডার্নিস্ট বা এই ইউরোপের ইতিহাসের আমরা মানে সেকুলার ইডিওলজির মধ্যেও দুটো পরিষ্কার বিভাজন দেখতে পাই। এই পরিষ্কার বিভাজনটাকে আমরা একদিকে বলতে পারি লিবারালিজম বা ক্যাপিটালিজম বা যারা ক্যাপিটালিস্ট বা বুর্জুয়া ফিলোসফি, তারা একভাবে সেকুলার হয়ে উঠবার, কারণ তাদের স্ট্রাগলটা ছিল হচ্ছে যে সামন্ততান্ত্রিক যে সেই ক্লারিকিজম, মানে যেখানে যে যাজকদের যেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের যাজকদেরই, সেখান থেকে তাদের প্রভাবকে সরিয়ে একেবারে সেকুলার এবং যেটারই একটা ধারণা হিসেবে আমরা ইলেকট্রাল ডেমোক্রেসির ধারণা পেয়েছি, যে ডেমোক্রেসির যে ধ্যান ধারণা, ডেমোক্রেটিক রাষ্ট্র গড়বার যে ধ্যান ধারণা। কারণ এর আগে রাষ্ট্রগুলি যদিও তাদের ফাংশন ছিল হচ্ছে খুবই সেকুলার, কিন্তু তাদের ইডিওলজি গুলি ছিল হচ্ছে রিলিজিয়াস। কারণ ইউরোপের যে মোনার্কিজম আমরা দেখি মধ্যযুগে, সেই মোনার্কিজম তো আসলে মোনার্কিজমের মূল পৃষ্ঠপোষকৃত ছিল যে ঈশ্বর কেন, রাজা কেন শাসন করেন, কারণ তিনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে শাসন করেন মর্তে, তাই না? তো সেই জায়গাটাকে সরিয়ে আমরা একদিকে দর্শন হিসেবে যেমন আমরা হিউম্যানিজমকে প্রতিষ্ঠা করা, ডেমোক্রেসির ধ্যান ধারণা, সেগুলির মধ্য দিয়ে যে স্টেট করেছে সেটাকে যখন আমরা কলোনিয়ালিজমের মধ্যে দিয়ে ট্রান্সপ্লান্ট করলাম এখানে, তার যে ফাংশন, সেই ফাংশনের জায়গা থেকে তার আসলে এমনকি সেই রাষ্ট্র যদি ঘোষণাও করে যে এটা আমার রাষ্ট্র ধর্ম, এটা সে করবে তার পলিটিক্যাল স্ট্র্যাটেজির পার্ট হিসেবে। সে যেভাবে তার যে হেজিমনিটা তৈরি করতে হয় এবং যে ইডিওলজিক্যাল নিয়ন্ত্রণটা তার দরকার হয়, সেই জায়গা থেকে সে সেটা করবে। কিন্তু বেসিক্যালি তার ফাংশনগুলি রাষ্ট্রধর্ম ঘোষণা করবার পরে দেখা যাবে বেসিক্যালি খুবই ওয়ার্ল্ডলি এবং এইরকম একটা জায়গা থেকে। আর আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থী, সেটা হচ্ছে যদি মানে সেকুলারিজমের মধ্যে আমরা যদি ধর্মভাবের একটা শ্যাডো আমরা যদি দেখতে পাই, তাহলে আসলে কোনো সলিউশন বা এই ধরনের, তাহলে এটা থেকে উত্তরণ বা এই ধরনেরই, সেটা আসলে আমি আমার সাজেস্ট করবার আমার অন্তত নাই ইচ্ছা। কারণ হচ্ছে যে আমার শুধুমাত্র দ্রষ্টার অধিকার, মানে আমি আসলে দেখি এবং করি যে মিলানোর চেষ্টা করি যে আসলে এই যে দুটো আইডিয়াজের মধ্য দিয়ে সমাজে কি ঘটছে, আমাদের আশপাশে দুটো আইডিয়াকে কি করে আমরা করে নিচ্ছি। এবং সেই প্রশ্নে আমরা যেটা ইশরা বলছেন এখানে, যে
মোরালিটি বা ইসের জায়গা থেকে আমরা ধর্মকে এই করে ব্যক্তি পর্যায়ে পাঠিয়ে দিলাম, কিন্তু মানে যে সেকুলার অ্যারেঞ্জমেন্ট সোফার আমাদের যে এক্সপিরিয়েন্স, সেই সেকুলার অ্যারেঞ্জমেন্ট আসলে কোনো সেই অর্থে মানুষের ধর্মভাব বা মোরাল কোনো তৈরি করতে পারে নাই। মানে যেটা হচ্ছে যে মেইন স্ট্রিম সোশ্যাল থট যেটা গ্রহণ করবে, মেইন স্ট্রিম সোশ্যালাইজেশন পারে না। কারণ হচ্ছে যে তারও ওই যে আমি যেটা বলেছি যে একই সিস্টেমেটিক পদ্ধতিতে এটাকে করতে হয়। ইউরোপের ইতিহাসের পরের ধারণা, আমরা যদি ফরাসি বিপ্লব, শিল্পোত্তর বিপ্লব, তারপরে আমরা আরেকটা বিপ্লব দেখতে পেলাম যে সেই বলশেভিক বিপ্লব, সোভিয়েত বিপ্লব 1917 সালে। এখন সোভিয়েত বিপ্লবের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে সেখানে মানে ধর্ম প্রশ্নটাকে রাষ্ট্র থেকে বিযুক্ত রাখবার এবং একেবারে সরাসরি, মূলত ওইটা ছিল সেই সময় যখন সেকুলারিজম একেবারেই সংজ্ঞায়িত হচ্ছে ধর্মের বিপরীতে, যে ধর্মকে করতে হবে ধর্ম। কারণ আমার এক্ষেত্রে আমি বললাম যে ধর্ম প্রশ্নে মার্ক্সীয় আলাপ আর মার্ক্সিস্টদের আলাপের মধ্যে পার্থক্য আছে। আমি যদি মানে অল্প কথায় যদি বোঝাতে পারি যে মার্ক্সের ধর্ম বোঝার চেষ্টা, সেই চেষ্টার সীমাবদ্ধতা বা সেটা একটা প্রশ্ন, কিন্তু তার একটা ওপেননেস ছিল, অন্তত তার অসম্পূর্ণতাটা স্পষ্ট। কারণ অসম্পূর্ণতা স্পষ্ট হওয়ার কারণ এখানেই বলছি যে হি ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট ইউরোপিয়ান ইন্টেলেকচুয়াল যিনি এটাকে সিস্টেমেটিক্যালি অ্যাড্রেস করবার চেষ্টা করছিলেন। তার যে থিওরাইজেশন, সেই থিওরাইজেশনের যার সাথে পাটাতনের সাথে মিলাতে চাচ্ছিলেন তিনি, যে একটা সুপার স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে ধর্ম বা ইডিওলজি, এটা তার প্রথম অনুমান ছিল। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইডিওলজি, এবং এটা হচ্ছে প্রথম এলিয়েনেশন মানে হচ্ছে যে মানে মানুষের প্রকৃতি থেকে বিচ্যুতির মাঝখানে প্রকৃতির সাথে সম্পর্কটা সরাসরি তার বিচ্যুত চেতনার জায়গাটা ছিল হচ্ছে ঈশ্বর। তারপরে তার নানা ভাবে গিয়েছে মার্ক্সিস্ট সোশিয়োলজিতে। কিন্তু হোয়াট ইজ ইন্টারেস্টিং টু অবজার্ভ, যে যখন সেকুলারিজম ইজ এ স্টেট প্রজেক্ট, আজকের সময় এসে সবসময় না হলেও অন্তত আজকের সময় এসে এটা একটি স্টেট প্রজেক্ট, যে দেখা যাচ্ছে যে সেকুলারিজমের একটা সংজ্ঞাই মানে সবচেয়ে প্রতিষ্ঠিত এবং সবচেয়ে মোস্ট আন্ডারস্টুড সংজ্ঞাটাই হচ্ছে যে সেপারেশন অফ রিলিজিয়ন ফ্রম দি স্টেট, যেটা আসলে ধর্মের সাথে তার কনটেস্টেশনের মূল জায়গাটা হচ্ছে যে ইহলৌকিক বিষয় দেখবে রাষ্ট্র, আর তার স্পিরিচুয়াল কিংবা দেখবে হচ্ছে এটা ব্যক্তিগত সামাজিক এরকম জায়গায় থাকবে। প্রবলেমটা হচ্ছে যে মেইন স্ট্রিম মানে মানুষের মনোজগতে এই বিভাজনটা, এই ভেদরেখাটা আসলে নাই। কারণ ধর্মভাব বা ধর্মীয় ইসের মধ্যে এই বিভাজনটা টানা যায় না যে এটুকু আমার সেকুলার, এটুকু আমার, কারণ একটা মানুষ প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় যে এই দুটোর মধ্যে এই যদি আলাদা করা সম্ভব হয়, এই দুটো এটা তার ইসের মধ্যে থাকে। এবং আমি আগেও বলেছি যে এটা নিয়ে যদি ম্যানিফেস্টেডলি সেকুলার কিংবা ম্যানিফেস্টেডলি ধার্মিক না হন, তাহলে খুব বেশি কন্ট্রাডিকশন হিসেবে এটাকে কেউ মনে করেন না, মানে এটা নিয়ে খুব ডিসকমফোর্টে সাধারণ মানুষ থাকেন না, যে কারণ ওনার উপর ওই মনস্তাত্ত্বিক চাপ নাই যে আমাকে আইদার সেকুলার অথবা আইদার ধার্মিক হতে হবে। ফলে আমরা দেখতে পাই যে মানে যেটা ধরেন যে বাঙালি মুসলমানের মন বুঝতে গিয়ে আহমেদ সফার, আপনি খেয়াল করবেন যে অন্য অনেক কিছুর সাথে যেটা আছে সেটা হচ্ছে বিস্ময়বোধ, যে এটা এরকম কেন, মানে করে না কেন, বা এই বিস্ময়বোধের প্রশ্নটা এখন ধর্মকে আরেকটা, আমি যেটা বলেছি যে একটা স্ট্যাটিক কিংবা একশিলাভূত কিংবা অবিকল ভাবে দেখবার, যেটা স্বাধীনতা বারবারই জোর দিচ্ছিলেন যে অবিকল ভাবে দেখবার জায়গা, যেটাতে মানে হিস্ট্রি হচ্ছে এমন একটা জিনিস যেখানে ধর্ম আসলে কখনোই, প্রতিটা ধর্মই, সেই এডওয়ার্ড সাইদের সেই ফেমাস রচনা যদি আমরা মনে করি দেয়ার আর মেনি ইসলামস, হ্যাঁ, মানে এই ইসলাম একটা না, অন্তত এটুকু সেফলি তো বলা যায় যে মানে ইসলাম বলতেও একটা জিনিস বোঝাচ্ছে না। আমরা ইসলামের আবির্ভাবের মানে অল্প সময় পর থেকেই দেখতে পেয়েছি যে এটা নানা ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে নানা ধারা উপধারা আছে, এবং প্রত্যেকেই সহিত্যের দাবি প্রত্যেকেরই আছে। কিন্তু ইন্টারেস্টিং টু অবজার্ভ হচ্ছে যে এগুলি তো ধরেন যে একেবারে ইডিওলজিক্যাল ডকট্রিনের যারা আছেন তাদের কাজ কারবার, যেটা হচ্ছে যে তাত্ত্বিকদের কাজ কারবার, ধরেন সেকুলারদের ক্ষেত্রে।
যে সেই তাদের যে মূল তাত্ত্বিকরা কি বলেছেন সেরকম বিষয়। কিন্তু হোয়াট হ্যাপেন্স টু মানে নন সেই অর্থে কোনো ইডিওলজিক্যাল না থাকা একজন মানুষের কাছে প্রশ্ন, এই ব্যাপারটা আসলে কিরকম, তার কাছে প্রশ্নটা কিরকম? তার কাছে যার জীবনে হচ্ছে যে প্রতি মুহূর্তে সে সেকুলার এবং প্রতি মুহূর্তে রিলিজিয়াস ফাংশন থাকে, আমি বারবারই জোর দিচ্ছি সেকুলার এই অর্থে যে তাকে ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স করতে হয়। এবং এটা ফলে এই 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 যে চাপটা, যেমন ক্রিশ্চিয়ানিটি যেটা করেছিল যে সেই দ্য ভেরি অ্যারেঞ্জমেন্ট অফ মেকিং কনফেশনস, যে আমি কনফেস করব মানুষকে, এই করব। আমরা যেমন আজকে মানে আজকের দিনে ধরুন যে ফিউনারেল, মানে ফিউনারেল দেখবেন যে সবচেয়ে এই মানুষটিকেও আসলে মৃত্যুর প্রশ্ন, মানে আপনি ফ্রয়েডিয়ান মনসমীক্ষণের জায়গা ধরেন যে মৃত্যু, স্বপ্ন, এগুলি আদি ধর্মভাব তৈরি করবার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে। তো এটাই হচ্ছে মূল সমস্যা, যখন এগুলি পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে মানে পার্টিজান পলিটিক্সে হয়, তখন আমরা খেয়াল করি না প্রায়শই যে বিরাট বিরাট সেকুলার প্রজেক্টগুলিও আসলে কি করে মানে আবার সেই ধর্মভাবেই আক্রান্ত হয়। আরেকটা খুব মোস্ট ডিস্টার্বিং এক্সাম্পল দিয়ে শেষ করি বলতে এটাই করি, সেই দ্য গ্রেটেস্ট এভার মার্কসিস্ট ইন হিস্ট্রি, ভ্লাদিমির ইলিচ লেনিন, তাই না? প্রথমবারের মতো মার্কসিজম দিয়ে একটা সোসাইটি গড়বার, হি ওয়াজ দ্য আমার মানে মোস্ট ডেয়ারিং পার্সন ইন হিস্ট্রি মনে হয়, যে এত সাহস যে একটা প্রায় মহাদেশের সমান দেশকে সে ভেবেছে একটা থিওরি দিয়ে রিমোল্ড করবে, তাই না? এখন দেখা যাচ্ছে যে তার মূল জায়গাটা কি? তার মূল জায়গাটা দুটো। হি ওয়াজ হেভিলি ইন্সপায়ার্ড বাই দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন জার্মানি অ্যান্ড ইংল্যান্ড। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে তিনি খুবই ছিলেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, প্রোডাক্টিভিটি, শ্রমিক, যে কারণে তার শ্রমিক শ্রেণী নিয়ে তার যেই আস্থা, যেটা রুশ বিতর্কে ছিল এইসব। আর সেকেন্ডলি ছিল তার ব্যাপক আস্থা ছিল সায়েন্সে। ফলে মানে বলশেভিজমও খেয়াল করেন যে লেনিনের মৃত্যুর পরপরই আলটিমেটলি যেটা করলো যে এই প্রশ্নটার ফয়সালা তার ইডিওলজিক্যাল ধর্ম প্রশ্নে মার্ক্সীয় যেই সেটা যথেষ্ট মার্কসিস্ট স্ট্যান্স নেওয়ার জন্য শেষমেশ মানে লেনিনকে একটা সায়েন্টিফিক, লেনিনের শরীরকে একটা সায়েন্টিফিক সার্কাসে পরিণত করা হয়েছে, যেটা হচ্ছে যে তার অস্থি মজ্জার নানা ধরনের প্রিজার্ভেশন, ওই টেকনোলজিগুলি ওই সময় 1921-22-23 সালের দিকে খুব বেশি হয়নি। অথচ মস্কোর রেড স্কোয়ারে একটা তরলের মধ্যে অর্ধশায়িত অবস্থায় তাকে যে রেখে দেওয়ার এবং তার যেই আজকের দিনের যেই মস্কো রেড স্কোয়ারে, লেনিন স্কোয়ারের যেই ডোম এবং তার সাথে আসলে আপনি যদি ইউরোপের হিস্ট্রিতে খোঁজেন সবচেয়ে বেশি মিল পাবেন হচ্ছে একজন সাধুর যে শ্রাইন, সাইন্টের যে শ্রাইন, তার মানে কি যে দেখা যাচ্ছে যে তারাও মানুষের মনোভঙ্গির ওই ধর্মবোধের ধারণা রাখে। ফলে পরবর্তীতে আমরা অনেক ধরনের লেনিনিস্টদের দেখতে পাচ্ছিলাম যারা কথা বলছিলেন যে ধর্মের যেই সাম্য এবং শ্রেণী সংগ্রামের যেই সেখানে ধর্মভাবকে ব্যবহার করবার যে একটা নতুন ধরনের ধ্যান ধারণা, বিশেষত বাংলাদেশে একটা সময় বাংলাদেশের বুদ্ধিবৃত্তিকে খুব ইনফ্লুয়েন্স করবার একটা যে ইনফ্লুয়েন্সিয়াল একটাই ছিল যে ক্রুসের জেহাদ এবং শ্রেণী সংগ্রাম এবং ফরাদ মাজারের যেই সেটাকে আমার খুব খানিকটা লেনিনিস্ট মনে হয়, মানে পুরো প্রজেক্টটাকেই যে লেনিনিস্ট এই অর্থে যে ধর্মভাবকেই, কারণ এটাকে আসলে হিসেবে ব্যবহার করা আমি জানি না কতটুকু যুক্তিযুক্ত, কিন্তু আমি আপনাদের একটু নজর ফেরাবো হচ্ছে যে মানে কারো যদি আগ্রহ থাকে পরের পড়াশোনার, মনোযোগ দিয়ে পড়বার মতো দুটো বই হচ্ছে, দুইটা এলিমেন্টারি অ্যাসপেক্টস হচ্ছে একটা অ্যাসপেক্ট হচ্ছে যে এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, মানে এমিল ডুরখেইম যেই ডুরখেমিয়ান সোশিওলজি যেভাবে ধর্মকে সমাজ সংগঠন এবং সামাজিক সংহতি অর্জনের উপায় হিসেবে দেখবার চেষ্টা করে, ব্যাখ্যা করবার চেষ্টা। আর আরেকটা হচ্ছে এলিমেন্টারি ফর্মস অফ পিজেন্টস ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া, রণজিৎ গুহর। এই দেখা যাচ্ছে যে ভারতের কৃষক বিদ্রোহ
যখন তারা বোঝা শুরু করলেন মানে সিস্টেমেটিক্যালি এবং ওয়েস্টার্ন এবং প্রতিষ্ঠিত ইতিহাসবিদ্যার বাইরে এসে, তখন তারা দেখা শুরু করলেন যে ধর্মভাব মানে রাজনৈতিক প্রতিরোধের হিসেবে সাংঘাতিকভাবে কাজ করে। যেমন তাদের খুবই উদাহরণ ছিল এসে যে টানা ভগত আন্দোলন, ওদের টানা ভগত আন্দোলন কি করে আসলে কলোনিয়াল ইসের বিরুদ্ধে একটা আদিবাসী সমাজের এসে সেখানে কি করে ধর্মভাব, ধর্মের উপাদানগুলিকে কি করে ব্যবহার করা হলো। এটা তো আমাদের সময় এখনকার আলোচিত একটাই, যেটা নিয়ে সম্ভবত মানে মার্কসিস্ট এসে একটা আলাপ আছে যে আসলে ধর্ম ঘোষণা। এখন হিস্টোরি মানে অন্তত সাবঅল্টার্নরা বলছেন যে এটা তো ওদের বিষয় না, শুধু যতগুলি কৃষক বিদ্রোহ, যতগুলি বিদ্রোহ দেখা গেল সবগুলিতেই দেখা যাচ্ছে যে ধর্ম ভাবকে আশ্রয় করে খুবই একেবারে এই রাষ্ট্র বিপ্লবের মানে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের এগুলি দেখা যাচ্ছে কলোনিয়াল সময়ে। এমনকি এটা নিয়ে ন্যাশনালিস্টরাও খুব ঝামেলায় পড়লো। মানে গান্ধীকে যেভাবে শাহিদ আমিনের অসাধারণ কাজ, গান্ধী যখন গান্ধীকে মহাত্মা হিসেবে করবার, যেটা হচ্ছে সাবঅল্টার্ন হিস্টোরিয়ানরা মনে করেন যে নিম্ন বর্গের সাথে ধর্মভাবের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ইসের একটা ব্রিকোলাজ হয়েছে, সেই অর্থে যে একটা সমন্বয় হয়েছে। তো এখন ধর্মের এই যে রাজনৈতিক পোটেনশিয়াল, এই রাজনৈতিক পোটেনশিয়ালকে ব্যবহার করে কোনো করা, এটা যে কেউ করতে পারেন। মানে যেহেতু এটা আমার প্রজেক্ট না, মানে আমি অন্তত যেহেতু এটা যেমন না, তেমনি একইভাবে সেকুলার ইসের মধ্য দিয়ে ধর্মকে মানে সেই অর্থে ধর্মকে একটা জাজমেন্ট করে, সেগুলি যেহেতু আমার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থা মানে রাজনৈতিক এজেন্ডা না, করতে পারেন। কিন্তু আমার কিছু আছে, সেটা হচ্ছে যে এই যে খুব সাম্প্রতিক সময়ের এই যে গত 2 দশক ধরে যে বিভাজন এবং তৈরি করা হয়েছে, সম্ভবত এটা মানে আমরা একটা সাংঘাতিক রকমের মানে কি বলা যাবে যে একটা মানে আমাদের পলিটিক্যাল কনসিয়াসনেসের একটা বিষাক্ততম সময় পার করছি, মানে মোস্ট টক্সিক সময়, যেখানে হচ্ছে যে সামাজিক সম্পর্ক, অন্য সব সম্পর্ক, এইসব আইডিয়াজ এর ডিফারেন্সের কারণে পার্টিকুলারলি শিক্ষিত মধ্যবিত্ত নেটিজেন, নেট ইউজার, সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে এই প্রবণতাটা কাজ করছে যে সামাজিক সম্পর্ককে শুধুমাত্র এইসব রিলিজিয়াস না, আসলে এই পলিটিক্যাল আইডিয়াস গুলি যে বেসিসে এইগুলি করা। তো আমি কি কোনো সাজেশন কোনো কিছু করব? আমি বলবো যে না, এটা মানে এটা আমি মানে প্রথমত আপনারা যদি এটুকু বুঝতে পারেন যে আমি কোনো একটা মানে কোনো একটাকে এস্টাবলিশ করবার আমার কাজ না, তাহলে প্রথমত আমি বলবো থ্যাংক ইউ। সেকেন্ড, সেই কৃতজ্ঞতাতে হয়তো আমি একটু বলে ফেলবো যে দেখেন এমন কোনো সোশ্যাল কন্ট্রাক্ট এস্টাবলিশ করা যায় কিনা যেখানে অন্তত মানে এইটুকু মিনিমাম সোশ্যাল কন্ট্রাক্ট, মিনিমাম এগ্রিমেন্ট, যে এই ডিফারেন্স গুলি ভায়োলেন্সকে ব্যবহার না করে দুই পক্ষ মানে উইদাউট ভায়োলেন্স সর্ট আউট করবার চেষ্টা করবার কি আছে। কারণ এগুলির ক্ষেত্রে আমরা দেখেছি গত 2 দশকে বাংলাদেশের তরুণরা মানে একদিকে হচ্ছে যে ধর্মবিদ্বেষ কিংবা এই নিয়ে প্রায় এক ধরনের রেসিজম কাজ করেছে, যে মানে বিশেষত মানে ধার্মিক জনগোষ্ঠীর ধার্মিক অংশটিকে যেভাবে মানে অন্তত একটা নতুন নিও সেকুলার, নিও এথিস্ট কিংবা এই জায়গা থেকে ন্যাশনালিস্টদের যে এটা নিয়ে দেওয়া হয়েছে, আবার অন্যদিকে ধার্মিকেরা, অর্থাৎ ধার্মিক যাদের আমি টকিং অ্যাবাউট পলিটিক্যাল প্রজেক্টস, যাদের পলিটিক্যাল প্রজেক্টস আছে এই দুইটা ইডিওলজির পিছনে, হ্যাঁ, তারা যেই কায়দায় আসলে সহিংস করে তুলেছেন একে অপরকে, বাংলাদেশের তরুণদেরকে, হ্যাঁ, যেটার নানা ধরনের মেরুকরণ আমরা দেখেছি, শাহবাগ বনাম হেফাজত কিংবা এটা বনাম ওটা, ডান বনাম বাম, এই ধরনের যে নানা ধরনের এইগুলি হয়েছে, সেটাকে নিদান দেওয়ার কোনো আকাঙ্ক্ষা, ইচ্ছা বা ওই বিদ্যাও আমার নাই। কিন্তু what I understand as a student of social systems, যে একটা সোশ্যাল সিস্টেমকে টিকে থাকতে হলে তার ফান্ডামেন্টাল কিছু সোশ্যাল কন্ট্রাক্ট অ্যাটলিস্ট কার্যকর থাকতে হবে।
তো এই প্রশ্নে যে সোশ্যাল কন্ট্রাক্টটা দরকার আমার মনে হয় সবচেয়ে আগে সেটা হচ্ছে যে একটা নন ভায়োলেন্স, অর্থাৎ যে এইগুলি ভায়োলেন্টলি সলভ করবার সুযোগ নাই, এবং এখানে রেফারিং করতে এসে রাষ্ট্র ভায়োলেন্সকে ব্যবহার করবে, মানে সোকল একটা রেফারির ভূমিকা নিয়ে, যে দরকারে কিছু ইসলামপন্থী মারবে, দরকারে কিছু সেকুলার কে একেবারেই ইসের হাতে ছেড়ে দিবে যাতে তারা মানে সেই ধরনের আক্রমণ এবং সহিংসতার শিকার হন, এবং তাদেরকে একভাবে তাদের উপর আক্রমণকে একভাবে তাদের উপর দোষ হিসেবে দেখাবে। এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। এই জিনিসটা আমরা কিভাবে বন্ধ করতে পারবো? সেটার জন্য হচ্ছে যে যে ওই যে আলটিমেটলি আমার কাছে এই কারণেই মেইন স্ট্রিমকে অলওয়েজ ইন্টেলেকচুয়া কিংবা একাডেমিয়া কিংবা পার্টিজান প্রোপাগান্ডিস্ট তাদের চেয়েও সবসময় ওয়াইজার মনে হয় মেইন স্ট্রিমকে। কারণ মেইন স্ট্রিম যেটা করে সেটা হচ্ছে যে সে এইসব সংঘাতগুলিকে আসলে ঠিক ওইভাবে রিসিভ করে না। মানে আপনারা এই নাই পৃথিবীর একটা মডার্ন হিস্ট্রিতে একটা সিঙ্গেল এক্সাম্পল নাই যেখানে মানে যত বড় বড় বিপ্লবী ঘটুক না কেন, যে কোনো মানে ডক্ট্রিনেটেড ইডিওলজি কোনো সমষ্টি হিসেবে ওটাকে একেবারে পুরোপুরি আত্মস্থ করেছে। এরকম কোনো এক্সাম্পল নেই। ফলে এটা বৃথা চেষ্টা। হ্যাঁ, এই একেবারে ইডিওলজিক্যালি ডিসিপ্লিন তৈরি করা। তা আমি তো আমাকে কেউ থামাচ্ছেন না কেন? কারণ আমি তো ভাবছি যে কানেকশনের কারণে আমি ভুলে যাচ্ছি। সেটাই, আপনাকে থামাচ্ছি এই জায়গাটা স্যার। আমি শামীম স্যার, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন? আপনাকে থামাচ্ছি আর কি, এই জায়গায় আপনাকে থামাচ্ছি। স্বাধীন স্যারের কাছে চলে যাব। আমি আপনার কথার মূল জিনিসটা যেখানে নিলাম যে আসলে প্রথম বিষয় যেটা এই যে খারিজ করার প্রবণতা, সেকুলারিস্টরা ধর্ম বা নিজেকে আগের একটা আলোচনাও এসেছিল যে ধরেন সেকুলার ভাবনা যে উন্নততর ভাবনা এবং ধর্ম ভাবনা নিচুতর ভাবনা। আবার ধর্ম ভাবনার মধ্যে যে যখন আমরা যাচ্ছি তখন ওই যে পরিশুদ্ধ ভাবনা, আমি বিশুদ্ধতাবাদী, আমার চেয়ে যিনি পারফেকশনিস্ট না, কম ভাবনা, তিনি আমার চেয়ে কম মর্যাদার। এই যে মর্যাদা ডিস্ট্রিবিউশন, এই যে ক্লাসিফিকেশন বেসড অন পিউরিফিকেশন। সরি, আপনার কথা কেটে আসছে। আমি জানি না স্বাধীনদা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি তাহলে স্বাধীন স্যারের কাছে চলে যাবো। আপনি শুনতে পাচ্ছেন? খুব ট্র্যাজিক্যালি পুয়ার নেটওয়ার্ক আমাদের। হ্যাঁ, আপনার খুব দুঃখজনক, লাইভ প্রোগ্রামে আসলে আপনার নেটওয়ার্ক খুব খারাপ হয়ে যায়। তো আমি হচ্ছে কি বক্তিয়ার স্যারের কাছ থেকে এই জায়গাতে নিলাম, এই যে আমাদের রাজনীতির নামে কিংবা সামাজিক ভাবে আমি চিন্তার জায়গা থেকে উন্নততর এক ধরনের সুপিরিয়র কমপ্লেক্সিটির কারণে একজন অপরজনকে খারিজ করা, অথবা পরিশুদ্ধতার নামে একজন অপরজনকে খারিজ করা, এই খারিজ করার প্রবণতাকেই আসলে চ্যালেঞ্জ করতে হবে। আজকে বিলকিসের তরফ থেকে এই আলোচনার আয়োজনের একটা প্রধান উদ্দেশ্যের জায়গায় হচ্ছে এটা, এই যে আমাদের পরস্পরকে খারিজ করার প্রবণতা বা যে কোনো চিন্তাকে বাইনারিতে ফেলে চিন্তা করার প্রবণতা, এই চিন্তার প্রবণতাগুলোকে আসলে চ্যালেঞ্জ করতে হবে এবং যতখানি ওয়াইডার ওয়েতে পারা যায় চিন্তা করা এবং গ্রহণ করার প্রবণতাটা আসলে বাড়াতে হবে। আমি স্বাধীন স্যারের কাছে চলে যাচ্ছি। স্বাধীন স্যার হচ্ছে আমাদের এখনো যথেষ্ট পরিমাণ ভিউয়ার আসলে আছে। আর একটা বিষয় হচ্ছে, আমি আলোচনা করার কিছু আগ্রহী কেন স্যার, ভিউয়ার না থাকলেও, কারণ আমি জানি যে আমাদের এই আলোচনাটা অনেকে পরে এসে দেখেন, পরে এসে শোনেন এবং 3-4 দিন পর্যন্ত আমার ভিউয়ার সংখ্যা বাড়তে থাকে। তার মানে এই আলোচনাটা আসলে শুনবেন, এটা আমি জানি, আমার আস্থা আছে। সেই জায়গা থেকে বলবো, আপনি আপনার যতখানি প্রয়োজন হয় আপনি সময় নেন, অন্তত আমরা আরো 15 মিনিট নিশ্চিন্তে প্রোগ্রামটা চালাতে পারবো। পরে আবার বখতিয়ার স্যারের কাছে আসবো। স্বাধীন স্যার, আপনাকে 10 মিনিট একদম স্বাভাবিকভাবেই বরাদ্দ করলাম, আপনি বলেন। স্যার আপনার কাছে চলে যাচ্ছে। ধন্যবাদ। আমার মনে হয় যে আসলে 10 মিনিটের চেয়ে বেশি সময় আমার একটু লাগবে। প্রথমে বক্তৃতা দেওয়ার সময় আমি একদম 20 মিনিটে রাখবো, এরকম একটা আমার চেষ্টা ছিল। তো এই আলাপ আলোচনার এই পরিপ্রেক্ষিতে আমি আসলে শুরু করি। সেটা হচ্ছে যে কোনো আলাপ আলোচনা বা যে কোনো তর্ক বিতর্ক সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। তর্ক বিতর্ক করার ক্ষেত্রে আমি নিজে যে অভ্যাসটা রপ্ত করার চেষ্টা করে যাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আমাদের এখানকার প্রাক ঔপনিবেশিক বিভিন্ন যে ঐতিহ্য, বিনয় এবং অন্যের প্রতি মর্যাদা এবং সম্মান বজায় রেখে কোনো ধরনের কোনো গালিগালাজ বা নন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে, ওই ধরনের কোনো অভিব্যক্তি ব্যবহার না করে যতটা তর্ক করা যায় বা যতটা একজনের আরেকজনের সাথে যোগাযোগ তৈরি করা যায়,
সেই অভ্যাস রপ্ত করার চেষ্টার একটা অংশ বলতে পারেন যে আমার আজকের আলাপে যুক্ত হওয়ার চেষ্টা করা। আমি আমার দ্বিতীয় পর্বের এই আলাপটা আসলে সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাব রেখে খুব পয়েন্ট আকারে তার সাথে কয়েক কিছু হয়তো ব্যাখ্যা যুক্ত করে শেষ করব। প্রথম প্রস্তাবটি হচ্ছে যে আমরা যে আলাপগুলো আসলে করছি সেগুলো আসলে তাত্ত্বিক আলাপ, একাডেমিক আলাপ, এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই বা এগুলোর সাথে রাজনৈতিক জীবনের কোনো মিল। এরকম একটা চিন্তা ভাবনা বা কথা কিন্তু প্রচলিত আছে আমাদের মোটামুটি ভাবে মূলধারার যারা এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন, রাজনৈতিক সক্রিয়তার সঙ্গে যুক্ত, বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত তারাও। কারণ ওই অর্থে রাজনৈতিক সক্রিয়তা আর ইন্টেলেকচুয়াল সক্রিয়তাকে আলাদা করে দেখার কোনো ধরনের কোনো কারণ নেই, এবং সেটাও একটা ভুল দেখার ভঙ্গি, যেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক, এটা হচ্ছে আসলে প্রায়োগিক, এটা হচ্ছে একাডেমিক, এটা হচ্ছে একদম রাস্তার পলিটিক্যাল, রাস্তার মিছিলের বা সমাবেশের। এই সেপারেশনটা আমাদের রাজনৈতিক বিভিন্ন আলাপে খুব ব্যাপকভাবে উপস্থিত আছে, যে কারণে আমরা আসলে বহু সময় আপনি আসলে আতেল, আপনি আসলে একাডেমিক আলাপ আলোচনা করেন, আপনার এই বিষয় নিয়ে কোনো ধারণা নাই, এই রাস্তার জগৎ নিয়ে কোনো ধারণা নাই, তো আপনাকে আমরা খারিজ করলাম। আবার যারা বুদ্ধিবৃত্তিক আলাপ আলোচনা করেন, তারা যারা পার্টিজান পলিটিক্স করেন, তাদেরকেও খারিজ করার একই ভঙ্গি আছে যে আপনারা তো আসলে বইপত্র পড়েন না, কোনো কিছু ধারণা টারণা নাই। তো এবং এই আলাপ আলোচনার সাথে আমি আমার ব্যক্তিগত জীবনে, যেহেতু আমি একটি বামপন্থী পরিবারে আমার জন্ম, আমার বাবা বামপন্থী রাজনীতিতে যুক্ত ছিলেন, বিশ্ববিদ্যালয় জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে বিভিন্ন পার্টির লোকদের সাথে আলাপ আলোচনার সূত্র ধরে এই গদবাঁধা দাপুটে এই বয়ানটার সাথে আমি খুব পরিচিত বাংলাদেশে। এবং আমার মনে হয় না যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এমন কোনো উদ্যোগ নিয়েছেন যাতে করে আসলে এই যে বিভাজনটা তাত্ত্বিক, একাডেমিক এবং যারা সক্রিয় রাজনীতি করেন তাদের মধ্যে যে বিভাজনটা এবং পরস্পরকে খারিজ করার যে চর্চাটা, যে ঐতিহ্যটা, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারি। সেটার উদ্যোগ আমি খুব একটা আছে আমার বন্ধু বান্ধবদের মধ্যে বা অন্যান্য বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আছে, কিন্তু অন্য জায়গায় নাই। দ্বিতীয় পয়েন্ট, সেকুলারিজম ও ধর্ম আলাদা, এইটা যে ধারণা বা এই প্রচলিত যে মত, এটা ভুল। এটা হচ্ছে আমার প্রস্তাব। আমরা যদি সেকুলারিজমের উদ্ভব এবং বিকাশের ইতিহাস পর্যালোচনা করি, আমরা যদি দক্ষিণ এশিয়া এবং ভারত উপমহাদেশে ঔপনিবেশিক আধুনিকতার বিস্তার লক্ষ্য করি, সেই সময়কালে ধর্ম এবং ধর্মগুলোর মধ্যে পরিবর্তন, বা আমি অন্য একটা শব্দ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ধর্মীয় ঐতিহ্যগুলোর মধ্যে যে পরিবর্তন বা রূপান্তরগুলো, সেগুলো নিয়ে আলোচনা না করি, তাহলে আসলে এই ভুল ধারণার মধ্যেই আমরা থাকবো। এবং সেকুলারিজমের যে সংজ্ঞা বা ডেফিনিশন প্রতিষ্ঠিতভাবে, যেটা বক্তিয়ারও বলেছেন, সেখানেও খুব স্পষ্টভাবেই আসলে লক্ষণীয় যে সেকুলারিজম কখনোই ধর্মকে বাতিল করার কথা বলেনি। এমনকি আমরা যদি সাম্প্রতিককালের আলাপ আলোচনায় দেখি, যারা বলছেন যে সেকুলারিজম মানে একক, একটা সিঙ্গুলার কোনো সেকুলারিজম না, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, বিচিত্র ধরনের সেকুলারিজম প্রচলিত আছে, ভ্যারাইটিস অফ সেকুলারিজমস। সেই আলোচনাগুলো যদি আমরা, সেই সেকুলারিজমস গুলো যদি আমরা দেখি বিভিন্ন ভিন্ন, সেখানেও দেখবো যে ধর্মকে কোনো সেকুলারিজম কি বাদ দিয়ে দিতে পারে। সেকুলারিজম কি করেছে, যে ধর্মকে কতগুলো সুনির্দিষ্ট সংজ্ঞায় সীমাবদ্ধ করতে চেয়েছে, যে সংজ্ঞার একটা বড় উদ্দেশ্য হচ্ছে ধর্মগুলোর মধ্যে বা ধর্মীয় ঐতিহ্যগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করা সম্ভব করা, জাতির আধুনিক জাতি রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোর সাথে, দণ্ডবিধির সাথে এবং জাতি রাষ্ট্রের যে ধারণা, সেই ধারণার সাথে ধর্মকে সামঞ্জস্যপূর্ণ করা, সঙ্গতিমূলক করে তোলা, সেই চেষ্টা করা। যে কারণেই বলা হচ্ছে রাষ্ট্র থেকে ধর্ম পৃথক হবে, কিন্তু বহু জায়গায় আমরা দেখি যে রাষ্ট্র ধর্মীয় অধিকারকে স্বীকৃতি দিচ্ছে। আমাদের সংবিধান সম্মত অধিকার হচ্ছে যে সকল ধর্মের মানুষ সমান, সকল ধর্মের মানুষ ধর্ম পালন করতে পারবে, বা সকল জাতির মানুষ তার নিজস্ব বিশ্বাস নিয়ে থাকতে পারবে।
তাহলে ধর্ম এবং সেকুলারিজম ভিন্ন, আলাদা, এবং দুই মেরুতে অবস্থান করে, এই প্রস্তাবনাটা বা এই বিশ্বাসটাও, আমি এই বিশ্বাস শব্দটা সচেতনভাবে বললাম, এই বিশ্বাসটাও আসলে ভ্রান্ত বিশ্বাস বলে এটা হচ্ছে আমার প্রস্তাব। এবং উদাহরণ হিসেবে আমি দেখাতে চাই, এই প্রশ্নটা আমি আসলে গত বছর ফেসবুকে একটা স্ট্যাটাসে আমি করেছিলাম, যে যারা নন সেকুলার বা সেকুলারিজমের সমালোচক, তারা যখন আলাপ আলোচনা করেন বিভিন্ন ক্ষেত্রে, তখন একটি প্রসঙ্গে আলাপ আলোচনা হয়তো আমরা করি না, সেই আলাপ আলোচনাটা সামনে নিয়ে আসার সুযোগ আমাদের করে দিয়েছিল ভারতে যখন এনআরসি এবং সিএ বিরোধী আন্দোলন হয় তখন। এবং সেখানে আমরা বহু জায়গায়, দিল্লিতে আমরা শাহিনবাগের কথা সবাই জানি, হ্যাঁ, এবং শাহিনবাগকে কিভাবে ডেমোনাইজ করা হচ্ছে মুসলমান হিসাবে এবং এন্টি স্টেট হিসাবে, এন্টি ন্যাশনালিস্ট হিসাবে বা ভিন্ন হিসাবে, এগুলো আমরা সবাই লক্ষ্য করেছি। শাহিনবাগে যারা প্রতিবাদ করেছেন, শাহিনবাগের বাইরেও যারা হিন্দুত্ববাদী এই প্রকল্পটি অর্থাৎ এনআরসি এবং সিএ এর বিরোধিতা করেছেন, তাদের মধ্যে বামপন্থী আছেন, প্রগতিশীল রাজনীতিবিদ আছেন, আমাদের অনেক বন্ধুরা আছেন, তাদের প্রতিবাদের ভাষাটা কি ছিল, তাদের দাবিগুলো কি? তারা কিন্তু বারবার যে দাবিগুলো করছেন, সেই দাবিগুলোর কিন্তু একদম পাটাতন হচ্ছে সেকুলার এবং সেকুলার মানবাধিকারের ধারণা। অর্থাৎ সেকুলারিজমের সমালোচনা আমরা যারা করছি, তাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন প্রতিবাদ করছি, যখন সম অধিকার চাচ্ছি, বাক স্বাধীনতার কথা বলছি, বা জান এবং জবানের স্বাধীনতার কথা বলছি, যখন আমরা আইনের চোখে সবার সমানভাবে দেখার কথা বলছি, যখন আমরা বলছি যে না, এই দেশ আমাদের সবার, ধর্মের ভিত্তিতে কাউকে প্রথম শ্রেণীর নাগরিক, কাউকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক এটা নির্ধারণ করা যাবে না, আইনের চোখে, রাষ্ট্রের আইনের চোখে সবাই সমান, এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো কিন্তু একদম সেকুলারিস্ট বক্তব্য। তাহলে আমার প্রশ্নটা ছিল যে একটি রাষ্ট্রে যদি আমরা প্রবল মতের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রবল মতের প্রতিবাদ করতে চাই, সংখ্যালঘুরা যখন সংখ্যাগুরুর রাজনীতিকে প্রত্যাখ্যান করতে চান, বিরোধিতা করতে চান, তখন সংখ্যালঘুদের একমাত্র পথ বা একমাত্র রাস্তা কেন হয়ে দাঁড়ায় সেকুলার ভাষা, এই বাক স্বাধীনতা, এই জান এবং জবানের স্বাধীনতা? আমরা যারা নন সেকুলার হিসেবে যাদেরকে চিহ্নিত করছি, যারা সেকুলারদের সমালোচনা করছি, তাদেরও কিন্তু দাবি দাওয়া বা যখন প্রশ্নগুলো আসে, যখন তাদের প্রতিবাদের ভাষার কথা বলা হয়, সমালোচনার ভাষার কথা বলা হয়, তখন কিন্তু আলটিমেটলি আমাদের চূড়ান্ত ভাবে দেখতে পাই আমরা আসলে ওই সেকুলার মানবাধিকারের যে ধারণা, সেকুলার রাষ্ট্রের যে বিধিবিধানের যে ধারণা, সেই ধারণাকে অবলম্বন করেই আমাদের করতে হবে। তার বোধহয় একটা বড় কারণ যে নন সেকুলার কোনো ধরনের কোনো রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এতটাই শক্তিশালী, এতটাই প্রবল, হ্যাঁ, তার নাগরিকত্ব, তার দণ্ডবিধি, তার সমস্ত ব্যবস্থাপনা এতটাই স্বাভাবিক, সেই জায়গা থেকে আসলে আমাদের পক্ষে সেকুলার না হয়ে সেকুলার রাষ্ট্রের বিরোধিতা করা সম্ভব কিনা, এটা আমার একটা জিজ্ঞাসা। তৃতীয় যে বিষয়টা, যেটা আমি বলেছি যে সেকুলারিজমকে এক না, বহু হিসাবে দেখা দরকার। ফ্রান্সের সেকুলারিজম যুক্তরাষ্ট্রের সেকুলারিজম এক না, ফ্রান্সের সেকুলারিজম ইংল্যান্ডের সেকুলারিজম এক না, ফ্রান্সের সেকুলারিজম আর ভারতের সাংবিধানিক বা রাষ্ট্রীয় সেকুলারিজম এক না, আবার বাংলাদেশের সেকুলারিজম আর অন্য সেকুলারিজম এক না। তো সেকুলারিজমের এই বহুত্বকে স্বীকার করে নেওয়া জরুরি, সাদৃশ্যের পাশাপাশি ভিন্নতাগুলোকে আমাদের আলোচনায় নিয়ে আসা জরুরি। তৃতীয়ত, বা সেকুলারিজমকে আমরা যদি একটি রাজনৈতিক ডক্ট্রাইন হিসাবে দেখি, মতবাদ হিসাবে দেখি, তাহলে সেই সেকুলারিজমের রাজনৈতিক ডক্ট্রাইনের মধ্যে আমাদের যেটা সবচেয়ে বড় সীমাবদ্ধতা, আমরা যারা সকল পক্ষে, আমি দুই পক্ষ বলবো না, সকল পক্ষে, তাদের সীমাবদ্ধতা আমার কাছে মনে হয়, এটা আমার প্রস্তাব, যে আমাদের নৈমিত্তিক যাপিত জীবনকে আমরা বিবেচনায় আনি। আমরা আমাদের আলাপ আলোচনাগুলো রাজনৈতিক কতগুলো বা রাষ্ট্রীয় কতগুলো জায়গায় সীমাবদ্ধ রাখি। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন অবশ্যই যে নৈমিত্তিক যাপিত জীবন থেকে কি রাষ্ট্রীয় বা রাজনৈতিক জীবনযাপন ভিন্ন?
আমি সেই সেই ভিন্নতার কথা বলছি না, আমি বলছি আমি কিভাবে খাই, আমি কিভাবে পড়ি, আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে একজন মানুষের সাথে যোগাযোগ করি, হ্যাঁ, একজন মানুষের দিকে তাকাই, কথা বলি, আমি কিভাবে আমার চারপাশকে অনুভব করি আমার ইন্দ্রিয়ের মাধ্যমে, আমার সংবেদনের মাধ্যমে, হ্যাঁ, সকল কিছুই কিন্তু আমাদের যাপিত জীবনের অংশ। আমি কিভাবে আমার অফিসের সহকর্মীদের সাথে কথা বলছি, আমি কিভাবে একজন আমার রিক্সা যিনি চালাচ্ছেন তার সাথে কথা বলছি, আমি কিভাবে আমার চারপাশে প্রথম বৃষ্টি যখন পড়ছে সেই বৃষ্টির গন্ধকে আমি অনুভব করছি, আমি কিভাবে ধরা যাক নামাজ আজান যখন দিচ্ছে, আজান শোনার পরে আমার কি অনুভূতি হচ্ছে, হ্যাঁ, শোনার পরে কোন অনুভূতি হচ্ছে, আমি কিভাবে কেউ শাঁখ বাজাচ্ছে বা উলু দিচ্ছে সেটা শোনার পরে আমার অনুভূতি কিভাবে জাগ্রত হচ্ছে, আগরবাতির গন্ধ আমাকে কিভাবে প্রভাবিত করছে, সকল কিছু এই সবকিছুই কিন্তু আসলে সেকুলারিজম এর আলাপ আলোচনার বাইরে না। এবং আমরা যদি গভীর আলাপ আলোচনা করি, যেটা আমি আমার শুরুতে বলছিলাম যে কিভাবে আমরা চোখ বা দেখা প্রবল হয়ে উঠলো, শোনা, গন্ধ নেওয়া এইগুলো অনেক দুর্বল ইন্দ্রিয় হিসাবে পরিগণিত হলো, তারও একটা ঔপনিবেশিক আধুনিকতার ইতিহাস আছে, হ্যাঁ। এবং আমি আমার একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। দিল্লিতে যদি আমি যখন পড়াশোনা বা গবেষণার কাজে যাই, কয়েকটা কারণে আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগি, এটা আমার একদম রিফ্লেক্সিভ কথা। তার একটা বড় কারণ হচ্ছে আমি হিন্দি ভালো বলতে পারি, আর একটা বড় কারণ হচ্ছে যে দিল্লির যে মাল্টি লিঙ্গুয়াল যে একটা ব্যবস্থাপনা, ভাষাভাষী মানুষ, সেই ভাষাভাষী মানুষের মধ্যেও আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। একটা জায়গায় যদি ভাষিক দূরত্ব তৈরি হয় তাহলে তো এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হবে। তো আমি একবার এই পরিস্থিতির মধ্যেই একটা অঞ্চল দিয়ে ট্যাক্সিতে করে যাচ্ছি, হঠাৎ করেই আমি আজানের শব্দ পাই এবং আমি ট্যাক্সিটা দাঁড় করাই এবং আজানের শব্দ শোনার পরে আমার মনে হতে থাকে যে আমি আমার পরিচিত পরিবেশে আছি। এখন এটার সাথে কিন্তু আমার বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। আমি যে কথাটা প্রথমে বললাম যে আমরা সবসময় বিশ্বাস এবং আমাদের ইন্দ্রিয়জ অনুভব বা সংবেদনকে মিলিয়ে ফেলি, এই মিলিয়ে ফেলাটা খুব বিপজ্জনক। এবং আমরা প্রত্যেক দিনের জীবনযাপনে আসলে অনেক সময় আমাদের বিশ্বাসের সাথে আমাদের ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় অনুভূতির সংবেদনের কোনো যোগসূত্রতা নাই। আমার শাঁখের আওয়াজ শোনার সাথে শুনে আমার মায়ের কথা মনে পড়তে পারে, আমার মন ভারাক্রান্ত হতে পারে, হ্যাঁ। আমার ধরা যাক যে বেলি ফুলের গন্ধ, হ্যাঁ, আমাকে আমার মনে করতে পারে যে আমি আমার ছোটবেলা আমার মাসির সঙ্গে কিভাবে পূজার জন্য বেলি ফুল তুলতে যেতাম, হ্যাঁ। বা কাউকে যদি আমি ছুঁই বা টাচ করি, আমার তার শরীরের গন্ধ শুনে মনে হতে পারে যে এই ক্রিমটা বা এই পাউডারটা আমার মা দিতেন, হ্যাঁ, যখন তিনি পূজা করতে যেতেন। তো এই যে গন্ধ বা শোনা, তার যে অনুভূতি, সেই অনুভূতিটা বিশ্বাস অবিশ্বাস অনপেক্ষভাবে আমরা যাপন করি। যে কারণেই আমি বলেছিলাম যে ধর্মকে কেবলমাত্র বিশ্বাসের জায়গাতে আবদ্ধ করে ফেলাটা কোনোভাবেই বাস্তব না, কোনোভাবেই আমাদের যাপিত জীবনের অংশ না। এই প্রসঙ্গেই আমি আলাপে নিয়ে আসতে চাচ্ছি আদিত্য নিগম নামে খুব আমাদের প্রিয় একজন তাত্ত্বিক আছেন ভারতে। তিনি ডিকলোনাইজেশন নিয়ে সম্প্রতি একটি নতুন বই লিখেছেন, বইটা আমি এখনো পড়িনি, কিন্তু তার একটা আলোচনা শুনছিলাম। সেখানে আরেকজন খুব বড় অ্যাক্টিভিস্ট এবং একাডেমিশিয়ান, আমি দুটোই আলাদা আলাদা বললাম কারণ আমরা তো আসলে অ্যাক্টিভিজম এবং একাডেমিককে আলাদা করে ভাবতে অভ্যস্ত। নিবেদিতা মেনন ওনারাও ছিলেন সেখানে। আদিত্য নিগম একটা শব্দ ব্যবহার করেছেন, প্যারামর্ডার। প্যারামর্ডার শব্দটা উনি ব্যবহার করেছেন এই কারণে যে এই যে সংবেদী বা ধর্মাচারমূলক বিভিন্ন যাপিত জীবনকে বা বিভিন্ন ইভেন্টগুলোকে আমরা আমাদের মেইন স্ট্রিম সেকুলার আলাপ আলোচনায় বা নন সেকুলার বা এন্টি সেকুলার আলাপ আলোচনায়ও একদম লঘু করে দেখি বা আলাপ আলোচনা করি না, তার যে একটা বড় রাজনৈতিক সমস্যা আছে বা সীমাবদ্ধতা আছে। সেখান থেকে যদি দেখতে চাই যে দেখবো যে আমরা যে কয়েকটা প্রসঙ্গ বক্তৃতার আলাপ আলোচনায় এসেছি নিম্নবর্গের ইতিহাস প্রসঙ্গে, যে জাতীয়তাবাদী আন্দোলনগুলোতে বা যে কোনো আন্দোলনগুলোতে ধর্ম বা ধর্মভাব বা ভাব, আমি যদি বৈষ্ণবীয় অর্থে বলি বা আমাদের সুফি ঐতিহ্যের সূত্র ধরে বলি, যে ভাব এবং ভাব বিচরণকে আমরা যদি
আমলে না আনি তাহলে আসলে বিপজ্জনক। আমি যখন রাস্তায় মিছিল করছি, হ্যাঁ, স্লোগান দিচ্ছি, স্লোগান দেওয়ার সময় যখন আমি উচ্চারণ করছি তখনকার আমার অনুভূতিটা কি, শারীরিক অনুভূতিটা, মানসিক অনুভূতিটা। আমি সেকুলার স্লোগান দিচ্ছি বা সেকুলার রাষ্ট্রের পক্ষে স্লোগান দিচ্ছি, হ্যাঁ, তো কিন্তু আমার অনুভূতিগুলো কিন্তু আসলে ধর্মীয় ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমার শরীর শিহরিত হচ্ছে, হ্যাঁ, আমি আবেগ আপ্লুত হচ্ছি, হ্যাঁ, আমি কখনো কখনো স্লোগান দিতে দিতে কেঁদে ফেলছি, হ্যাঁ। তার সাথে একজন যখন জিকির করতে করতে যখন কাঁদতে থাকেন বা কীর্তন শুনতে শুনতে যখন একদম রাধা বা কৃষ্ণের প্রেমে, হ্যাঁ, একদম ভাবে মূর্ছা যান, সেই মূর্ছা যাওয়ার সাথে আমি যখন কনসার্ট শুনছি, কনসার্ট শুনতে শুনতে ভাবাপ্লুত হয়ে নাচতে নাচতে মূর্ছা যাওয়ার মধ্যে পার্থক্যের জায়গাটা, সংবেদের জায়গা থেকে, এগুলো নিয়ে আমরা কি এখন আলোচনা করি না। এই জায়গাগুলোকে আদিত্য নিগম প্যারামডার্ন বলেছেন, এবং সেই প্যারামডার্ন জায়গা থেকে আবার নিবেদিতা মেননের উত্থাপিত প্রশ্নগুলো খুব জরুরি ছিল। নিবেদিতা মেনন একদমই সাম্প্রতিক ভারতের কয়েকটা প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন যে এই প্যারামডার্ন নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রেও আমাদের আসলে খুবই আমি বলবো মানে নিবেদিতা মেননের ভাষায় যে খুবই সতর্ক থাকতে হবে। কিরকম? আপনারা সবাই জানেন যে ভারতে করোনা তাড়াবার জন্য থালা পেটানো হয়েছিল, হাততালি দেওয়া হয়েছিল, এবং ভারতের প্রচুর মানুষজন, বিশ্বাসী মানুষজন বা যারা মনে করেছেন, তারা মনে করেছেন আসলে থালা পিটাইয়া বা আপনার হাততালি দিয়ে করোনা ভাইরাসকে দূর করা যাবে, যা করোনা যা বলে বা হিন্দিতে এটা বলে। তো নিবেদিতা মেননের প্রশ্ন ছিল যে এই যে মানুষের কর্মকাণ্ড, যে থালা পেটানো বা আপনার হাততালি দেওয়া, মনে করা যে করোনা চলে যাবে, বা কয়েকদিন আগে দেখলাম যে মধ্যপ্রদেশে গোবরে ঢেকে আছেন করোনা তাড়ানোর জন্য, এবং সম্প্রতি যেটা খুবই ভয়াবহ একটা তর্কের মধ্যে যাচ্ছে যে রামদেব, যিনি যোগগুরু, তিনি এলোপ্যাথিক মেডিসিনের সমালোচনা করেছেন, এবং এলোপ্যাথিক মেডিসিনের প্র্যাকটিস যারা করেন তারা আবার রামদেবকে কোর্টে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এখন একটা নেগোসিয়েশনের, এবং মধ্যপ্রদেশের ডাক্তাররা রামদেবকে আহ্বান জানিয়েছেন যে আসেন আমরা তর্কাতর্কি করি, এলোপ্যাথিক মেডিসিন বেটার না আয়ুর্বেদিক মেডিসিন বেটার। তো মেডিসিনের সাথে বিশ্বাসের সম্পর্ক এবং আমাদের সুস্থতার সঙ্গে, শরীরের সঙ্গে আমাদের ধর্মভাবের সম্পর্ক, আমাদের সেকুলার ভাবের সম্পর্ক, সেগুলো নিয়ে কিন্তু আমাদের আলাপ আলোচনা খুব কমই হচ্ছে। যেমন এর আগে যেটা আলাপ আলোচনার বিষয় ছিল সেকুলার মন নিয়ে, সাইড ভের আলাপে, সেখানে আমার একটা প্রশ্ন ছিল যে সেকুলার মনকে আমরা সেকুলার শরীর থেকে আসলে আলাদা করতে পারি? হ্যাঁ, সেকুলার শরীর আর সেকুলার মন, মন এবং শরীরের যে পার্থক্য, দ্বিবিভাজন, এটাও কিন্তু আধুনিক দ্বিবিভাজন। এবং সেকুলার মন এবং মানে সেকুলার শরীর শুনলে আপনারা অবাক হইতে পারেন, সেকুলার মন শুনলে অবাক হবেন না, কারণ আমরা অভ্যস্ত শরীর এবং মনকে আলাদা করে ভাবাই। কিন্তু আমি একটু আগে যে উদাহরণগুলো দিলাম, যে সংবেদগুলো আমাদের হচ্ছে, সেকুলার জীবনযাপনই যে ভাব আমাদের অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন রেগে ফেসবুকে একটা কমেন্ট করলাম, হ্যাঁ, তাৎক্ষণিকভাবে হয়তো মনেও করলাম না যে কোনোভাবে এটা যারা পড়ছেন বা যাকে উদ্দেশ্য করে লিখছি তাকে, তার মনে কষ্ট দিতে পারে বা তাকে শারীরিকভাবে আক্রান্ত করতে পারে। আমি নিজে ধরা যাক যে আমার আইবিএস আছে এবং অ্যাংজাইটির সাথে বাড়ে, আমাকে কেউ গালি দিলে আমার অ্যাংজাইটি বেড়ে যাবে, আমার আইবিএস বেড়ে যাবে। এটা নিয়ে আসাদের খুব চমৎকার আলাপ আছে, আমি এর মধ্যে রেফার করেছিলাম যে আধুনিক চিকিৎসা শাস্ত্রে হাইপোকন্ড্রিয়াসিস বলে একটা ডিসঅর্ডার আছে। একটা সময় মনে করা হতো যে হাইপোকন্ড্রিয়াসিস আসলে মানে কোনো রোগী না, কারণ এটার কোনো আসলে শারীরিক বা ডায়াগনস্টিক কোনো ধরনের কোনো চিহ্ন নাই। হ্যাঁ, আর শুধুমাত্র এবং আপনার যে ব্যথা, আপনার যে পেইন, আপনার যে সাফারিং ভোগা, সেটা মানুষ যখন বলবে আরে এটা তো তোমার মনের অসুখ, হ্যাঁ, তুই মন ঠিক থাকলে তো শরীর ঠিক থাকবে, এবং মানুষও আপনার প্রতি সহানুভূতি দেখাবে যদি বলে যে এটা আসলে মানসিক রোগ। ও ব্যথার কথা বলে যেটা মানসিক অসুস্থতা, ওর পেটে যে সমস্যা এটা মানসিক সমস্যা, ওর যে মাথা ব্যথা করতেছে এটা মানসিক সমস্যা। সম্প্রতি আবার মেডিকেল সায়েন্স, আধুনিক মেডিকেল সায়েন্স স্বীকার করে নিয়েছে যে এটা আসলে
একটা ডিসঅর্ডার, একটা ডিজিজ, হাইপোকন্ড্রিয়াসিস। এখন হাইপোকন্ড্রিয়াকদের যে দুরবস্থা হয়, আমাদের অনেকেই আসলে হাইপোকন্ড্রিয়াকের মতো। আমরা যারা ধরা যাক যে সকলকে একসাথে বসে কথা বলার আহ্বান জানাই বা সংবেদনশীল হওয়ার কথা আহ্বান জানাই, তাদেরকে আসলে বেশিরভাগ মানুষই হয়তো মনে করবে যে আমি বেশিরভাগই হয়তো মনে করবো এই সমস্ত আতলামি, এই সমস্ত আসলে কথা বলার মতো না, এগুলোর সাথে বাস্তবতার কোনো যুক্ততা নেই। কিন্তু আমি আবারও সংবেদনশীলতার কথা বলবো, বিশেষ করে সংবেদনশীল শ্রবণের কথা বলবো। আমরা সবসময় বাক স্বাধীনতার কথা বলি, জবানের স্বাধীনতার কথা বলি, শোনার স্বাধীনতার কথা তো আসলে বলি না। শোনার স্বাধীনতার কথা তো বলি না। এটা নিয়ে খুব মজার একটা তর্ক, ছোট্ট একটা গল্প আমি শেষ করি গল্পটা বলে, যে আপনি লন্ডনে বা ইংল্যান্ডে বাক স্বাধীনতার বিরাট সমঝদার হতে পারেন, বলতে পারেন আমাদের দেশে বাক স্বাধীনতা আছে। আপনি যদি ট্রাফলগার স্কোয়ারে ওয়েস্টমিনিস্টার অ্যাবের সামনে দাঁড়িয়ে সরকারকে গালিগালাজ করেন, তাইলেও আপনাকে পুলিশে ধরবে না। তো একজন প্রশ্ন উত্থাপন করছিল যে আমি তো গালিগালাজ করলাম, আমি তো সমালোচনা করলাম, শুনলো কয়জন? আমার গালিগালাজ করা, আমার সমালোচনা করা আসলে কয়জন শুনছে বা কয়জন পড়ছে বা কয়জন দেখছে, সেটাও বিবেচনা করাটা বলার স্বাধীনতার সাথে একই রকম প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি শেষ করি যে আমরা যে তর্ক বিতর্ক গুলো করি, সেটা সংজ্ঞা নিয়ে হোক, কারুর পরিচয় নিয়ে হোক, কাউকে ট্যাগায় দেওয়া হোক, বামাতি বলে, বা ইন্ডিয়াতে বলে সিকুলার, SICK সিক, সেকুলারদের সিকুলার, বিভিন্ন বর্গই তো নামই তো আমরা আসলে ফেসবুকে ব্যবহার করি পরস্পরকে ট্যাগানোর জন্য। হ্যাঁ, তো সেই ট্যাগানোর বাইরে গিয়ে আমরা ভাবতে পারি যে আমরা যখন তর্ক বিতর্ক করি, সেই তর্ক বিতর্ক কিন্তু বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, নৈর্ব্যক্তিক কোনো তর্ক বিতর্ক না। সেই তর্ক বিতর্ক গুলো কতগুলো সুনির্দিষ্ট ঐতিহ্যের মধ্যে থেকে আমরা করি, কতগুলো সুনির্দিষ্ট ভাষার ঐতিহ্যের মধ্যে থেকে করি, তার সাথে আমাদের অভ্যাস, তার সাথে আমাদের ইন্টারেস্ট, আগ্রহ, তার সম্পর্ক আছে, তার সাথে ওই সময়ের বাস্তবতা, ওই সময়ের প্রয়োজনের যুক্ততা আছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা বসবাস করি, সেটা বিশ্ববিদ্যালয় হোক, সেটা কলেজ হোক, সেটা রাজনৈতিক পার্টি হোক, সেটা পরিবার হোক, সেটা রাষ্ট্র হোক, হ্যাঁ, বা সেটা কোনো অন্য কোনো প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানগুলোকে শেখা, সেই প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিং পাওয়া, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে কথা বলতে পারার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যেরও একটা ভূমিকা আছে। আমাদের আবেগ, সংবেদ, আবেগকে আমরা যতই অস্বীকার করি না কেন, অনুভূতিকে যতই অস্বীকার করি না কেন, যতই আমরা ব্যক্তিগতার কথা দাবি করি না কেন, যতই আমরা বলি না কেন এটাই সত্য, এটাই বাস্তব, এটাই নিরপেক্ষ, আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো না কোনো ভাবে আমরা ঐতিহ্যগুলোর মধ্যে থেকে, এই চর্চাগুলোর মধ্যে থেকে, এই অভ্যাসগুলোর মধ্যে থেকে কথা বলি, এবং এই অভ্যাসগুলোর মধ্যেই আমরা যদি খুঁজি, তাহলে সংবেদনশীলতার, অন্যকে সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, বিনয়ের সঙ্গে শোনার এবং বলার ঐতিহ্য আমাদের আছে, ছিল, এখন হয়তো কমে গেছে, কিন্তু এখনো কোথাও কোথাও কোনো না কোনো জায়গায় আছে। সেই ঐতিহ্যগুলোর দিকে আমরা তাকাই, তাহলে হয়তো সেকুলার এবং ধর্ম নিয়ে আলাপ আলোচনা ক্ষেত্রে আমি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত তো দেওয়ার উদ্দেশ্য আমার এখানে আসা ছিল না, নসিহত করার উদ্দেশ্য না, তবে একটা আহ্বান জানাইতে পারি যে আমরা আসলে সংবেদনশীল হতে পারি, আমরা পরস্পরের প্রতি ভালোবাসা, মনোযোগ, ধৈর্য, নিষ্ঠা, হ্যাঁ, এবং বিনয়, এটা নিয়ে একজন আরেকজনের সাথে আলাপ করতে পারি, দার্শনিক খারিজ না করে। এই আহ্বানটা থাকবে। পারুলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, বক্তিয়ারকে ধন্যবাদ জানাচ্ছি। একসাথে বসে কথা বললাম, নিশ্চয়ই কিছু মানুষ অন্তত শুনছেন, জানি না কার কোনো লাভ হয়েছে কিনা। সবাইকে ধন্যবাদ জানাই। সবচেয়ে জরুরি লাভ হচ্ছে যে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক আলোচনা থেকে লাভবান হই, সেই লাভ থেকে, সেই লাভের চিন্তা করে আসলে আলোচনাগুলো আয়োজন করি। মানে মূল উদ্দেশ্যের জায়গা আসলে এই যে খারিজ করার প্রবণতাকে খারিজ করে দিয়ে আলোচনাটার পরিবেশটা তৈরি করা, অন্তত কথাগুলো উঠুক, আলোচনাটা উঠুক। স্বাধীন স্যারের কথার সাথে আমি দুটো ছোট করে অভিজ্ঞতা শেয়ার না করেই পারলাম না। সেটা হচ্ছে এই যে ধর্মবিশ্বাসের বিপরীতে বলবো না, ধর্মবিশ্বাসের জায়গায় ধরে ধর্মবিশ্বাসকে মুহূর্ত আমরা খারিজ করে দিই, কিন্তু ধর্ম আবেগকে খারিজ করা তো আসলে এত সহজ না।
ধরেন আমার ছোট দুটো অভিজ্ঞতার কথা একদম শেয়ার না করলেই না। অস্ট্রেলিয়ায় বাসে উঠেছি, স্যার যেটা বললেন যে এই যে নিজের অনিরাপত্তা বোধের জায়গাটা, যে ভাষা বুঝি না, কালচারটা আমার কালচার না, সমস্ত কিছুর মধ্যেই সাবকনসিয়াসলি কিন্তু একটা ইনসিকিউর ফিলিংটা থাকে, বা এই যে নিজের না, আপন না, বিলং না করা, এটা আসলে প্রবাসে গেলে খুব কাজ করে, বিলঙ্গিংনেসটা সাংঘাতিকভাবে কাজ করে। তো বাসে উঠেছি, রোজার দিন ছিল, খেয়াল করিনি, সেটা হচ্ছে গিয়ে ইফতারির সময় বাসের ভদ্রলোক বাসের রেডিওতে আজান বাজাচ্ছে, এবং ওই আজান শোনার বাসের মধ্যে যে অনুভূতি, এই অনুভূতি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি আমাকে বলতেই হচ্ছে যে আমি আসলে শুনতে পাচ্ছি না আপনাদের, এবং সেটা আমি আসলে খুব গত 10-15 মিনিট ধরে। হ্যাঁ, আমাদের খুব আমি খুবই সরি, আমি অনুভূতিটা শেয়ার করি। সেই যে অনুভূতি, এবং সেইটাকে বলবো, এটার সাথে আসলে ধর্ম বিশ্বাসের কোনো সংযোগ নেই, কিন্তু ধর্ম আবেগের একদম দৃঢ় সংযোগ আছে। আরেকটা অনুভূতি বলি, লোকাল মার্কেটে আমি দেখি তুলসী গাছ বিক্রি হচ্ছে, সেই পরিচিত তুলসী গাছ দেখার যে অনুভূতি, সেই যে ধর্ম আবেগ, এই ধর্ম আবেগকে আমি তিলশানা পারুল নাস্তিক, তিলশানা পারুল অস্বীকার করার কোনো জায়গাই নাই। কাজে ওইটা আমাকে দ্বিতীয়বার ভাবায় যে আসলে কিসের ভিত্তিতে আমি ধর্ম আবেগকে খারিজ করি। এত সহজ না আসলে ধর্ম আবেগ খারিজ করা। আমি হচ্ছে গিয়ে আমার মনে হয় বক্তিয়ার খুব ভালোভাবে এই অভিজ্ঞতাটা বলতে পারবে, যে 15 মিনিট ধরে ও দেখেই যাচ্ছে এবং বসে আছে, হাসতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মনে করছি ও শুনছে, আসলে কিন্তু শুনছে না। আমাদের 2 ঘন্টা হয়ে গেছে। আমি প্রাইভেট চ্যাটে বক্তিয়ার স্যারকে যদি বলি একটু যে স্যার বিদায় নিয়ে নেন, আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। বক্তিয়ার স্যার যদি কিছু বলে বিদায় নেন। বক্তিয়ার স্যার, আপনার কাছে আসছিলাম। বক্তিয়ার স্যার যদি কিছু বলে বিদায় নিয়ে নেন। হ্যাঁ, আমি খুবই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমি মানে এরকম একটা ওয়ে। আমাকে কি শুনতে পাচ্ছেন? একটু যদি কম কমেন্ট বক্সে শুনতে পাচ্ছি। কমেন্ট বক্সে একটু যদি জানাতেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, কারণ আমি আপনাদের শুনতে পাচ্ছি না। আচ্ছা, থ্যাংক ইউ। আমি অনুমান করে নিচ্ছি যে একটা ক্লোজিং রিমার্কস এর জন্য আমাকে বলা হচ্ছে, আর মেবি নট হোয়াটএভার। আমি এবং 2 ঘন্টা প্রায় হয়ে গেছে আমাদের এটা এসে, এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আলোচনায় আমার যুক্ত থাকতে আসলে স্ট্রাগল হয়েছে, কারণ আমি স্বাধীন সেন এবং পারুলের কথার প্রায় 40-30% আমি আসলে শুনতে পাইনি। আমি জানি না কি কারণে, এটা আমার ইংলিশ সমস্যা নেই। আমি প্রথমত থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে যারা শুনছেন, কারণ আমি আসলেই এত ইনসাইটফুল অডিয়েন্স আশা করিনি, যারা ভীষণভাবে ভাবিয়েছেন এবং এই করেছেন, এবং সম্ভবত আমি পার্সোনালি সুবিচার করতে পারিনি এই অডিয়েন্সের জন্য যেভাবে আমার এই করবার কথা ছিল। তারপর আমি ভেরি কুইকলি কয়েকটা ক্লারিফিকেশন এখানেই শেষ করি। সেটা হচ্ছে যে প্রথমত আনমনা প্রিয়দর্শিনী, সেটা হচ্ছে যে আমার বলবার ক্ষেত্রে কোথাও একটা অস্পষ্টতা থাকতে পারে। আমি বলেছি যে ইউরোপের ইতিহাসে প্রথমত আমার প্রস্তাবনা হচ্ছে যে রাষ্ট্র মানে ইনহেরেন্টলি একটা সেকুলার ফাংশনারি, যে ইহজাগতিক ইহলৌকিক বিষয়গুলিকে দেখে, এবং এটা সে প্রায়শই ইতিহাসে দীর্ঘ সময় করেছে হচ্ছে ধর্মীয়, কারণ ধর্ম তো আর ইহজাগতিকতাকে বাদ দেয় না, কারণ ইহজাগতিকতার জন্য তার সুনির্দিষ্ট কোড আছে, সুনির্দিষ্ট আছে মানুষের সমাজ জীবন সম্পর্কে, প্রত্যেকটা সম্পর্কে, সেটাই অর্গানাইজিং প্রিন্সিপাল, এবং সেটার সাথে রাষ্ট্র কি করে উদ্ভব হয়েছে একই ইতিহাসের মধ্যে দিয়ে, সেটা আমাদের মানে সোশিওলজিক্যাল টেক্সটে আলাপটা আছে। আমি ইউরোপের ইতিহাসের যে জায়গাটা পিন পয়েন্ট করতে চেয়েছি, সেটা হচ্ছে ইউরোপে এই ঘটনাটি প্রথমবার ঘটে যে একেবারে রাজনৈতিকভাবে মানে কয়েকটি বিপ্লব এবং ইসের মধ্য দিয়ে ইউরোপের রাষ্ট্র থেকে ধর্মীয়, বিশেষত ক্লারিক, যাজক, চার্চ বা তাদেরকে মানে বিচ্ছিন্ন করবার একটা তৈরি হয়, যেখান থেকে যে কারণে সেকুলারিজমের এই অর্থটা দাঁড়িয়েছে যে রাষ্ট্রের সাথে মানে রাষ্ট্রের প্রশ্নে রিলিজিয়নকে আলাদা রাখা, রাষ্ট্র থেকে আলাদা রাখা। এখন তার মানে যে রাষ্ট্রের মধ্যে থেকে ধর্ম চলে গেল, কিংবা ধর্মের মধ্যে থেকে সেকুলারিজম বা সেকুলার এইগুলি চলে গেল, বিষয়টা এরকম না। আমার বলবার কথা ছিল, আনমনা প্রিয়দর্শিনী যে জায়গায় মনে করছেন যে আমি কলোনিয়াল ট্রান্সপ্লান্টেশন ওই আধুনিক রাষ্ট্রের এখানে এনে
তারপরে সেই রাষ্ট্রকে আমরা জাতীয়বাদী হিসেবে দেখেন যে জাতিরাষ্ট্র হয়ে উঠবার ক্ষেত্রে সেই রাষ্ট্র কলোনিয়াল রাষ্ট্র হিসেবে এখানে আসবার পরে কলোনিয়ালিজমও চেষ্টা করলো যে ভারতীয় সমাজের যে ধর্ম, সেই ধর্মের ভিত্তিতে তার পপুলেশনকে গভর্ন করবার যে ইনস্ট্রুমেন্ট সেটা তৈরি করা। আপনারা পরিষ্কারভাবে দেখবেন যে আদমশুমারি বলি এগুলি ধর্মভিত্তিতে, এবং ব্রিটিশদের মূল যে ক্রাইসিস ছিল ভারতের একে ভাগ করে তারা হিন্দু এবং মুসলমান দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করে তার বাইরে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এই ধরনের বাকিগুলিকে একটা বান্ডেল করলো, মানে মেজর দুইটা রিলিজিয়নের বেসিসে। ফলে রিলিজিয়নকে যে সে ব্যবহার করছেন বা তাকে একটা ইনস্ট্রুমেন্ট, গভর্নেন্স ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেনি, এটা আমার বলার বলছি না, সে ব্যবহার করেছে। ফলে আপনি সেই অর্থে আনমনা প্রিয়দর্শিনী ঠিক, কিন্তু আমি শুধু এটুকু যোগ করতে চাই যে ধর্মতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা যেগুলিকে চিনি তার সেকুলার ফাংশনালিটিস আছে, থাকবেই, সেই অর্থে রাষ্ট্র এন্টিটি হিসেবে যেহেতু হিসেবে। আর পরবর্তীতে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমরা জানি যে ন্যাশনালিস্ট পলিটিক্স সবসময় রাষ্ট্রের সাথে ধর্মের প্রশ্নটাকে অন্তত আমাদের এখানে জুড়ে রেখেছে ভারতীয় উপমহাদেশের ডিকলোনাইজেশনের প্রসেসে। সেখানে জাতীয়তাবাদ সবসময় তার অনুষঙ্গ হিসেবে ধর্মকে করেছে, ঠিক আছে। কখনো একেবারেই কালচারাল জাতীয়তাবাদ, এথনিসিটি বা এগুলির উপর দিয়ে ধর্মকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার একটা আকাঙ্ক্ষা যেমন ছিল, তেমনি আবার রাষ্ট্রকে ধর্মের সাথে ধর্মকে সংস্কৃতির অঙ্গ হিসেবে ধরে নিয়ে তার চেয়ে বড় ইম্পর্টেন্টলি সংখ্যা গুরুত্বের দোহাই দিয়ে, নাগরিকদের সংখ্যা গুরুত্বের দোহাই দিয়ে ধর্মের একটা ব্যবহারের চেষ্টা চলেছে। কিন্তু এইটুকু বলা যথেষ্ট না ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক কি করবে, এটুকু বলা যথেষ্ট না এই কারণেই যে রাষ্ট্রের নিজের যে একটা ধর্ম, সেটা সিভিক ধর্ম হোক হোক পদার্থের ধর্ম অর্থে, সেখানে আমরা দেখতে পাই যে রাষ্ট্র মানে ওই সিমিলারিটিস গুলি খুব কিউরিয়াস, যে কেন রাষ্ট্র ধর্মের মতো আচরণ করে। একটা সেকুলার রাষ্ট্র সে যখন জাতীয়তাবাদ তৈরি করতে চায়, আমি এর আগেও বলেছি যে সে কেন প্রায় একেশ্বরবাদের মতো ওই এক প্রতীক তৈরি করবার চেষ্টা করে, একজন করে, একটি ফুল, একটি পাখি, একটি কবি, একটি পতাকা, একটি এই যে মানে সে কিন্তু আর খুব মানে বৈচিত্র্যকে জায়গা করে দেওয়ার তার কোনো মানে খুব বৈচিত্র্য বান্ধব না আসে, কারণ তার গভর্নেন্স প্রজেক্টের জন্য তার হোমোজিনিটি লাগে। এই হোমোজিনিটি অর্জনের জন্য সে কখনো কখনো ধর্মকেও ব্যবহার মানে ধর্মীয় ডক্ট্রিনগুলিকেও ব্যবহার করতে চায় যে এই হোমোজিনিটি অর্জন করবার জন্য। কারণ রাষ্ট্র তো বৈচিত্র্য বান্ধব না, কারণ বৈচিত্র্য বান্ধব মানে হচ্ছে তার প্রতিটা পদে পদে সমস্যা, মানে ট্যাক্সেশন থেকে শুরু করে তার যা কিছু ফাংশন সবগুলিতে সমস্যা। এর বাইরে বাকি থাকে হচ্ছে যে রাষ্ট্র যন্ত্রের দখল পাওয়ার লড়াই। সেখানে অবশ্যই রাজনৈতিক দল বা এগুলো তো রাষ্ট্রেরই অংশ, মানে দে আর স্টেট, কারণ তাদের একটা স্টেটের রূপকল্প আছে, তাদের এটা ইউটোপিয়া হোক যেটা হোক একটা কর্মসূচি আছে। সেই জায়গা থেকে আমার বলা যে এখানে ফলে অফকোর্স এই রাষ্ট্র তো ধর্মকে মানে খানিকটা হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন জন পিলজার বলেছিলেন ভারত পাকিস্তান প্রশ্নে যে এটা ধর্মকে দিয়ে একটা প্যান্টোমাইম হর্স তৈরি করা হয়েছে, মানে যেখানে দুজন মানুষ ঘোড়া সাজছে, যে রাষ্ট্র হয়ে ওঠার একটা ধর্মকে করে সেই এগুলি আছে। ফলে আমি মনোযোগটা আকর্ষণ করতে চাই যে এইসব সেকুলার, একেবারে সেকুলার, ম্যানিফেস্টিভলি সেকুলার হয়েও আসলে সিম্বলিক সিস্টেমের মধ্য দিয়ে এগুলি একটা ধর্মের মতোই একই রকম দাবি করতে থাকে, একই রকম আনুগত্য, একই রকম আস্থা, একই রকম ভরসা, একই রকম বিশ্বাস, একই রকম এই সমস্ত কিছু স্বাধীনতা, সার্বভৌমত্ব বলে একটা আবছা জিনিস। এই প্রশ্নটার সাথে আমি একটু ইস্কার প্রশ্নটা অ্যাটেন্ড করতে চাই। সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বলতে সম্ভবত আমি যা বুঝি তার সাথে ইস্কার বোঝার একটা পার্থক্য হচ্ছে। ইস্কার বলছেন যে সোশ্যাল কন্ট্রাক্টের পক্ষে নন, কারণ সোশ্যাল কন্ট্রাক্ট মানে হচ্ছে এক পক্ষ, দুই পক্ষ, তৃতীয় আরেকটা পক্ষ। একেবারে যে রাজনীতিবিদ্যার যে সোশ্যাল কন্ট্রাক্টের ধারণা যে মানুষের কনফ্লিক্টকে করবার জন্য একটা সোভরেন পাওয়ারকে তার মানে ভায়োলেন্সের একটা লেজিটিমেসি দেওয়া, সুপ্রিম পাওয়ারকে করা, সোশ্যাল কন্ট্রাক্ট বলতে আমি আসলে সেটা বুঝি না, মানে সেটাকে আমি করি না। সোশ্যাল কন্ট্রাক্ট বলতে আমার কাছে হচ্ছে যে কনসেনসাস, মানে একেবারে ফান্ডামেন্টাল কনসেনসাস, যেটার উপরে আসলে একটা সোসাইটি ডিপেন্ড করবে, মানে আমরা কিসের ভিত্তিতেই হবে। সেই জায়গা থেকে আমি বলছি যে নতুন যে সোশ্যাল কনসেনসাস বা সোশ্যাল কন্ট্রাক্টে ফর্ম হওয়া দরকার, সেটা হচ্ছে যে মানে অন্তত এই রাষ্ট্রটিকে যদি আমাদের মানে যেই বিভাজনের যেই একটা বিভাজন দিয়ে আমাদের এই যে রাষ্ট্রের যেই গভর্ন পপুলেশন তাদেরকে বিভাজিত করবার, এবং মোর ডিস্টার্বিংলি গত 2 দশক ধরে বাংলাদেশের তরুণদেরকে 2 শিবিরে বিভক্ত করবার একটা একেবারে অ্যাক্টিভ প্রোপাগান্ডা
একাধিক প্রোপাগান্ডা মেকানিজম চালু আছে এবং তাদেরকে ক্রমশ ভায়োলেন্ট হয়ে উঠবার একটা আবহ তৈরি করে দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা সোশ্যাল কন্ট্রাকশন কিসের যায়, আমরা যদি সিমিলারিটিস গুলি খেয়াল করতে পারি তাহলে কিছু কিছু জায়গা আছে যেখানে ই করার। তার একটা হিসেবে আমি প্রস্তাব করেছি যে একটা কনসেনসাসের থেকে আমাদের যাওয়া উচিত, সেটা হচ্ছে যে এই সমস্ত বোঝাবুঝি পার্থক্য আমরা নন ভায়োলেন্ট মিনসে করবো, যে এই নন ভায়োলেন্ট মিনসে করবো। কারণ হচ্ছে যে ভায়োলেন্সের ব্যবহার, এই ভায়োলেন্সের ব্যবহার আসলে যেটা করবে সেটা হচ্ছে যে মানে আরো মানে এই বিভাজনটাকে আরো গভীর করবে এবং আরো আমাদের জন্য আমাদের যদি মানে কোনো রাষ্ট্র সমাজ গড়ে তুলবার যে সম্ভাবনাগুলি আছে সেগুলিকে বিনষ্ট করবে। সেটা সেইটুকুর এর বেশি বলবার আগ বাড়িয়ে মানে এর বেশি বলবার আসলে অবস্থা নাই। এবং সর্বোপরি আগে যে বললাম যে খুব ক্যাওটিক একটা এখানে অ্যাম্বিয়েন্স আছে, খুব ক্যাওটিক একটা মানে রেটরিক্যাল আলাপের মধ্যে এইটা অফার করতে এই আলাপটা তুলতে যাওয়া। তো ফলে আমি আবার ওই জায়গাতেই করতে চাচ্ছি যে এই বাইনারিটাকে আমি ফর গ্রান্টেড নেই না, এবং ফর গ্রান্টেড নেই না এই বাইনারিটা এভাবে, কারণ হচ্ছে যে আমি পরিষ্কার দেখতে পাই যে এটা শুধুমাত্র খুবই সংঘবদ্ধ মানে কিছু সংঘ, এটা সংঘের প্রশ্ন, যারা আসলে এই বাইনারির কোনো একটিকে ওন করতে পারেন। কিন্তু সমাজকে আমি দেখি না যে এই কোনো একটা বাইনারি মানে একেবারে সমাজের মূল চিন্তা স্রোতের মধ্যে দেখা যায় যে এই দুটো মিলেমিশে আছে, এবং এটা নিয়ে কিন্তু ওই মূল স্রোতের মানুষ, সেই অর্থে জনতা, তারা কিন্তু কোনো ধরনের বৈপরীত্য বা কোনো ধরনের মানে মোরাল ডিলেমায় তারা ভোগেন না একসাথে হতে গিয়ে। ফলে সেই জায়গাটাকে বুঝবার হয়তো জায়গা আছে। কিন্তু কেউ যদি মনে করেন যে এইগুলি হচ্ছে হয়তো অর্ধ শিক্ষার অভাবের কারণে হচ্ছে, কিংবা এগুলি হচ্ছে পাশ্চাত্যের প্রভাবে হচ্ছে, মানে দুই পক্ষের শিবিরের তো কারণ জনগণকে তারা মনে করেন যে এরা হচ্ছেন বেসিক্যালি ওই মানে যারা হচ্ছে মানে নিষ্ক্রিয় সত্তা, তাদের নিজস্ব কোনো নেই। ফলে কোনো একটা ভ্যানগার্ড এবং কোনো একটা থেকে ইডিওলজিক্যাল কোয়ার্টার থেকে তাদেরকে স্টিমুলেট করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে, অথবা তাদেরকে করতে হবে, অথবা তাদেরকে অন্ধকার বা কুসংস্কার থেকে মুক্ত করতে হবে, অথবা তাদেরকে পাশ্চাত্য আধুনিকতার প্রভাব থেকে বা করতে হবে। প্রত্যেকেরই কিন্তু দেখবেন যে এরকম একটা আছে উইদাউট এনি কনসার্ন যে এই মানুষদের তো তার মতো করে একটা দার্শনিক বোঝাপড়া আছে, তার একটা দার্শনিক সত্তা আছে, সেটা তাকেও নেগোসিয়েট করতে হবে। এবং সেই জায়গায় তার নেগোসিয়েশনের ক্ষেত্রে এই ধরনের মানে একেবারে ডগমেটিক বা ইনডক্ট্রিনেটিভ আইডিয়াগুলি সেভাবে ফাংশন করে না। যদি এটুকু আমি আজকে স্পষ্ট করতে পারি তাহলে হয়তো একটা ক্ষেত্র প্রস্তুত হবে। এবং আমি মনে করি যে এই অনুমান নিয়ে যে কোনো রাজনৈতিক শক্তি যখন জনগণ বলে তারা একটা শব্দ বানায়, জনগণ বলে তার সাথে কিছু বোঝা যায় না, হ্যাঁ, এবং তারা প্রত্যেকে দেখবেন জনগণ খুবই প্রিয় শব্দ সবার, যে হুইচ ডাজন্ট মিন এনিথিং, যে প্রত্যেকেই বলবেন যে জনগণ এই বিষয়ে বিক্ষুব্ধ, কিন্তু আমরা জনগণের বিক্ষুব্ধ দেখতে পাচ্ছি না, জনগণ এই বিষয়ে সচেতন অসচেতন না। এই যে জনগণ বলে ব্রড ক্যাটাগরিতে এগুলি আমার ইদানিং কালে প্রায় রেসিজমের পর্যায়ে থাকে, যে উইদাউট হ্যাভিং এনি কনসার্ন যে তাদেরকে আমরা ধরেই নিচ্ছি এই আমাদের যারা ম্যানিফেস্টোলি ইডিওলজিক্যালি এবং ডিসিসিভলি সেকুলার অথবা রিলিজিয়াস, তারা ধরেই নিচ্ছে যে জনগণ হচ্ছে এখানে জাস্ট একটা মানে নিষ্ক্রিয় সত্তা, নিজে মতামত দিয়ে দেয়, মানে জনগণ, এবং তারা স্টিমুলি এবং রেসপন্স ফর্মুলায় কাজ করবে, যে কোনো একটা ইডিওলজি তাদেরকে স্টিমুলেট করবে, তারা রেসপন্স করবে। হ্যাঁ, মানে আমরা বলবো আর জনগণ হচ্ছে রেসপন্স করবে, মানে এই যে বললেন এটা আপনি সবটাকে পুরোপুরি হচ্ছে নালিফাই করে দেয়া। হ্যাঁ, এটা আপনি দেখবেন যে এটা ন্যাশনালিস্ট ডিসকোর্সেও আছে, ন্যাশনালিস্ট ডিসকোর্সেও আছে। যেমন যে স্বাধীনতার ঘোষক আলোচনা, পুরো আলোচনাটা দাঁড়িয়ে আছে এটা যে এর আগ পর্যন্ত বাংলাদেশের জনগণের চৈতন্যে স্বাধীনতার কোনো স্পৃহা দেখা যায়নি। ঘোষণার আলাপটা যখন আপনি শুনবেন বাংলাদেশের পলিটিক্যাল রিটরিকে, তখন কিন্তু মনে হবে যে 69 আন্দোলন, তার আগে যা যা কিছু আমাদের রাজনৈতিক স্ট্রাগল, এগুলি সব ভূতদের কাজ কারবার ছিল। কারণ কোন কেউ একজন সিঙ্গা ফুকেছেন বলেই সবাই জেগেছে। আমরা 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা আলোচনা করে ফেলেছি, 2 ঘন্টা 11 মিনিট চলছে। আমি 1 মিনিটেরও কম স্বাধীন স্যারের কথা নিব, কিন্তু আমি স্বাধীন স্যার বলবেন, তারপর করে দেবো। হ্যাঁ, আচ্ছা, বক্তিয়ারের যে শেষ বক্তব্য, সেই বক্তব্যের সাথে আমি একটু সম্পূরক যুক্ত করতে চাই যে জনগণ একটা নিষ্ক্রিয় সত্তা বা সক্রিয়তা আছে,
এটা মনে করার পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে অন্তত পক্ষে রাষ্ট্র এবং বহুজাতিক কোম্পানি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বহু মাধ্যম এখন আছে যারা আসলে জনগণের মতামতকে প্রভাবিত করতে পারে, হ্যাঁ, বা জনগণের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার শর্ত হিসাবে কাজ করতে পারে। এটাও কিন্তু আমাদের ভাবতে হবে এবং তার উদাহরণ আমরা বহু জায়গাতেই দেখতে পাই। বিশেষ করে আমি যদি যেমন আমি একদম প্রথম পর্বে বলেছিলাম যে ইন্ডিয়াতে কয়েকজন ফেসবুক নিয়ে আলাপ করেছেন, সেখানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বিশেষ করে এবং টুইটার এগুলো কিভাবে হিন্দুত্ববাদী রাজনৈতিক এবং হিন্দুত্ববাদী পার্টি পলিটিক্সের ক্ষেত্রে, নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে, নির্বাচনী ক্যাম্পেইনের ক্ষেত্রে, অর্গানাইজেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু দুর্দান্ত আলাপ আলোচনা আছে এবং CSDS বলে একটা প্রতিষ্ঠান আছে, তারা তারা আলোচনা করেছেন। সুতরাং রাষ্ট্র, বহুজাতিক কোম্পানি এবং অন্যান্য বিভিন্ন বর্গ, যে বর্গগুলো এখন বিপুল অঙ্কের টাকা বা পুঁজি বিনিয়োগ করা হয় শুধুমাত্র ভোক্তাদেরকে প্রভাবিত করার জন্য বা ভোক্তাদেরকে বিভিন্নভাবে মনোযোগ অন্যত্র নিয়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই সময়ের দুনিয়ায় দাঁড়িয়ে, যেখানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। শেষ করি আমি যে বক্তিয়ারের কথা ধরে, রাষ্ট্র এক অর্থে সবাইকে সমরূপ করে, হোমোজেনাইজ করে, আবার রাষ্ট্রই কিন্তু বা জাতি বা জাতির ধারণা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলে, ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলে। তো এই ইউনিটি ইন ডাইভার্সিটির ধারণার যে সীমাবদ্ধতা, হ্যাঁ, বা জাতির ধারণার ক্ষেত্রে, রাষ্ট্রের ধারণার ক্ষেত্রে রাষ্ট্র সাংবিধানিক ভাবে বা আইনগতভাবে সবসময় বলতে থাকে যে সকলের সমান, রাষ্ট্রের চোখে, আইনের চোখে সকলের সমান, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, হ্যাঁ, সকল নির্বিশেষে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা গুলো নিয়েও কিন্তু দুর্দান্ত আলাপ আলোচনা আছে আমাদের দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে, যে কিভাবে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আনতে গিয়ে আমরা ধরা যাক যে জাতির ধারণা থেকে নারীদের বাদ দিয়ে দিচ্ছি, জাতির ধারণা থেকে যারা অক্ষম বা দুর্বল তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি, জাতির ধারণা বা রাষ্ট্রের সিদ্ধান্ত আসলে তো প্রবল মতামত গুলোই নিচ্ছে, বা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখনকার পরিপ্রেক্ষিতে, বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান বা গোষ্ঠীগুলো নিচ্ছে। সেই জায়গাগুলো থেকে একটা প্রস্তাব আমি বলি যে আমি গুরু হিসেবে মান্য করি, উনি ঐতিহাসিক মজিদুল্লাহ চট্টোপাধ্যায়, উনি একটা কথা বলেছেন যে ডাইভার্সিটি শব্দটার বদলে আমরা যদি ডিফারেন্স শব্দটা ব্যবহার করি তাহলে অনেক স্পষ্ট হয় যে আমরা বিভেদ বা ভিন্নতার প্রতি মনোযোগী হব, বৈচিত্র্য না, ভিন্নতার মধ্যে ঐক্য খোঁজার চেষ্টা করতে হবে না, ভিন্নতার মধ্যে সহাবস্থান এবং বিনয়ের সাথে এবং পরস্পরের সাথে সম্মানসূচক সম্পর্কের মধ্য দিয়ে একই ক্ষমতার জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে পৌঁছানো কিভাবে যাবে, যেটা খুবই অসম্ভব একটা প্রস্তাবনা। আমরা যদি আধুনিক পুঁজি, রাষ্ট্র এবং অন্যান্য সকল শর্তগুলো বিবেচনায় আনি সেখানে, কিন্তু সেই প্রচেষ্টাগুলো কিন্তু আছে, সেই প্রচেষ্টাগুলোর দিকে আমরা নজর দিতে পারি। আবারও পারুলকে ধন্যবাদ, বক্তিয়ারকে ধন্যবাদ। আসলে আজকাল 2 ঘন্টা 15 মিনিট আমরা করে ফেলেছি আলোচনা, তারপরেও মনে হচ্ছে যে না, হ্যাঁ, দুজনে আলোচকেরই আরো অনেক কিছু গলা শুকিয়ে গেছে, আমার নিজেরও আসলে অনেক কিছু শোনার ছিল। মানে সেই জায়গা থেকে আমি ছোট করে আমার দুটো লার্নিং নিয়ে এলাম। এর আমি আবার শুরুতেই বলেছি যে এটা আসলে আমাদের একটা ধারাবাহিক আলোচনার প্রস্তাবনার অংশ। দ্বিতীয় আলোচনা, আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আমরা করেছি অধ্যাপক সাইদ হোসেন স্যারের সাথে, আজকে দ্বিতীয় পর্ব করলাম স্বাধীন স্যার এবং বক্তির আহমেদ স্যারের সঙ্গে। আমরা তৃতীয় পর্ব করার আমাদের ইচ্ছাটা আছে, আমরা দেখবো বাস্তবতা কতদূর আমাদেরকে নিয়ে যায়, এবং তৃতীয় পর্বে সম্ভবত চেষ্টা করব যে এই সেকুলারিজম ধর্ম রাষ্ট্র ধারণায় কি কোথায় থাকে, কিভাবে থাকে, সমাজ এবং রাষ্ট্র ধারণায় কোথায় কোন পর্যায়ে থাকে। আজকে যেমন দার্শনিক অবস্থান থেকে জনমানুষের মধ্যে এর বিস্তার, এই জায়গাগুলো আমরা দেখলাম। স্বাধীন স্যার একটি চমৎকার বিষয় নিয়ে এসছে যে আসলে ধর্মবিশ্বাস এবং ধর্ম আবেগের সহ অবস্থান কিন্তু একরকম না। আরেকটি চমৎকার আমি জিনিস নিলাম যেটা বক্তিয়ার স্যারের আলোচনা এসছে, যে
রাষ্ট্রও কিন্তু একটা পর্যায়ে যে তার যে মূল্যবোধের জায়গাটা সেটা অনেকখানি বিশ্বাসের জায়গা থেকেই হাজির করে, যে এককে চলে যায়, একক একক প্রত্যেকটা সিম্বলিজমের এককের মধ্যে দিয়ে রাষ্ট্র তার কিন্তু তার বিশ্বাসের অবস্থানটা পরিষ্কার করে দেয়। বা এই যে সর্বজনকে ধারণ করার তার যে ব্যর্থতার জায়গা থেকে এই যে হোমোজিনিটি নিলে যে তার সিস্টেমেটিক সহজীকরণ করা যা হয়, এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করব পরবর্তীতে আরো আলোচনাটা করা যায় কিনা। আজকে অসংখ্য ধন্যবাদ, 2 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে আরো বাকি ছিল আলোচনার, আরো বাকি ছিল প্রশ্ন করার, আরো বাকি ছিল শোনার, এবং যে অসাধারণ কিছু কমেন্ট এসছে, খুব খুশি হতে পারতাম যদি কমেন্ট গুলো নিতে পারতাম। আমাদের বিলকিস হ্যাজ এ পয়েন্ট অফ ভিউ, নারীর চোখে দুনিয়া আমাদের যে পোর্টাল, তার সাথেই থাকবেন আমাদের পোর্টালে লেখাপড়া পাঠাবার ঠিকানা admin@bilkis.org। আমাদের ফেসবুক পাতাতে থাকবেন, আলোচনাগুলো ফেসবুক পাতাতে আছে। এখন পর্যন্ত আমরা ইউটিউবে দেইনি, তবে আমরা দিয়ে দেব, সেই ব্যবস্থাটা আমরা করছি। সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, শুভরাত্রি। আমি শেষ করছি।